বিরোধী চাঁদাবাজ বলার পরেও তো বিএনপি কে মানুষ ভোট দিল। আপনাকে চাঁদাবাজ বিরোধী কে বললো না বললো এটার দায় কিন্তু এনসিপি নেবে না। পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, আপনি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ তার মানে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আপনি বুঝে নিতে হবে। আচ্ছা তার মানে মৌলবাদী ব্যাপারটা এরকম না, মৌলবাদী উগ্রবাদী আপনাদের চোখে মৌলবাদী। এনসিপির একটাই কাজ, সেটা হলো জামাতের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করা। নরসিংদীতে ইলেকশন করেছিল এনসিপির এক বিজ্ঞ ভাই সারোয়ার তুষার। আগে এগুলো যেটা বলে না, আপনি বিএনপি কে জোর করে আপনি সেটা করাতে চাচ্ছেন। কাকে মনে করেন আপনি? না, শুনে কে ভাই? বাংলাদেশের আপনি কাকে বুঝছেন? আচ্ছা আমি বুঝি নাই। বরং জামাত দাবি করে থাকে তারা ফেরেশতাদের দল। তারা জুলাই চেতনায় যখন কাজ হচ্ছে না, তখন আপনারা এই আমাদের ভাই উসমান হাদির চেতনা আপনারা বিক্রি করছেন। মুক্তিযুদ্ধের টাইমেও তার সিগনিফিক্যান্ট রোলটা ছিল, এটাকে আপনি কেন অস্বীকার করবেন? দর্শক, স্বাগত কালের সংলাপে। প্রতিনিয়তই আমরা কালের সংলাপে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি। আজও তার ব্যতিক্রম নয়। আজও আমাদের বিষয় ঠিক করা হয়েছে চলমান রাজনীতি এবং সমসাময়িক প্রসঙ্গ। আলোচনা এগিয়ে নিতে আমাদের সাথে অতিথিরা রয়েছেন। আমাদের সাথে রয়েছেন বিএনপি নেতা রাশেদ খান এবং তার পাশেই রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি, এবং পরবর্তীতে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন, সায়েদ আবদুল্লাহ, অ্যাক্টিভিস্ট। এখন যারা রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কালের সংলাপে। শুরু করতে চাই, আমার শুরুর প্রশ্ন রাখতে চাই জনাব আহাদের কাছে। আমরা দেখেছি কিন্তু নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটি অল্টারনেটিভস, সেটির একটি কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এই যে অল্টারনেটিভস, এই অল্টারনেটিভসের যারা এখন নেতৃত্বে রয়েছেন তারা কিন্তু একসময় এনসিপিতে ছিলেন, কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে আসলেন এবং এখন বলা হচ্ছে বা তারা এখন বলছেন যে তাদের মূল লক্ষ্য ছাত্র জনতার হারানোর স্বপ্ন পুনরুদ্ধার করা। তাহলে তারা যখন আপনাদের সাথে ছিলেন, স্বপ্ন আসলে কেন পূরণ হলো না? কেন তাদের সেখান থেকে বের হয়ে এসে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে হলো এবং এই লক্ষ্য রাখতে হলো, জানতে চাই। জি ধন্যবাদ। আসলে ছাত্র জনতার যখন অভ্যুত্থান হয়, আমাদের অভ্যুত্থানে আমার পাশে আমাদের রাশেদ ভাই আছেন, আমরা কিন্তু সবসময় এই 17 বছর ধরেই একটা এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসাথে করেছি। বিএনপির বাইরে যে জামাত ইসলাম ছিল বা আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে গণ অধিকার ছিল এবং আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় আন্দোলন করেছি, বিভিন্ন ব্যানারে ইস্যু ভিত্তিক আন্দোলন করেছি, সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মেই আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। এবং যখন 5 আগস্টের পরে নতুন সরকার গঠন হলো, ইন্টারিম গভর্নমেন্ট হলো, তখন কিন্তু যে যার পকেটে চলে গেল। সাধারণ জনগণ যখন একটা নতুন প্ল্যাটফর্ম খুঁজছিল, যারা আসলে পলিটিক্স করে নাই বা নতুন একটা বাংলাদেশে আকাঙ্ক্ষা তৈরি হয়, সেই গণ আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু আমাদের এনসিপিটা তৈরি হয় এবং এনসিপিতে বিভিন্ন ধরনের এখানে লোকজন আসে, ডান বাম। আর আলটিমেটলি আমরা এনসিপি আসলে সেন্ট্রিস্ট একটা পলিটিক্সের বয়ান দাঁড় করিয়েছি আর কি। কিন্তু এখানে দেখেন আমাদের আসলে মূল পার্থক্যটা শুরু হয় নির্বাচনের জোট কেন্দ্রিক। আপনি যখন দেখবেন যে আমরা যখন জোটের আলোচনা করছিলাম, তখন আমাদের যে নেতৃত্ব আমাদের কাছে ছিল তারা বেরিয়ে গিয়েছে, তাদের বয়ান ছিল যে ঠিক আছে, জোটে আমরা হয়তো বা স্বতন্ত্র ইলেকশন করব অথবা কোনো একটা জোটে যাব। কিন্তু আমরা দেখতে পেলাম যে একটা পক্ষ আছে যারা স্বতন্ত্র ইলেকশনের পক্ষে এবং বিএনপির দিকে জোটের পক্ষে বা জামাতের দিকে জোটের পক্ষে না। আপনি যদি স্বতন্ত্র বয়ান থাকে তাহলে তো আপনি বলবেন যে না, স্বতন্ত্র ইলেকশন করব, আমি কোনো জোটেই যাব না। কিন্তু আপনি বিএনপির জোটের পক্ষে আছেন কিংবা স্বতন্ত্র আছেন, কিন্তু জামাতের দিকে জোটের পক্ষে নাই, এটা তো আপনার স্বতন্ত্র বয়ান তৈরি হলো না। এবং যারা বেরিয়ে গিয়েছে তারা দেখবেন যে যখন আমাদের সাথে দীর্ঘ আলোচনা ছিল এই বিএনপি জোটের সাথে, এবং আলোচনার একটা পর্যায়ে আমরা দেখেছি যে না, তাদের সাথে আমাদের এই জুলাই ইস্যুতে আমরা ঐক্যমত পৌঁছতে পারি নাই এবং আমরা দীর্ঘ আলোচনা করেছি আমার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে। এখানে আমরা অনেকবার চেষ্টা করেছি জুলাই নিয়ে তাদের পজিশনটা। আজকে যে আপনারা দেখছেন যে জুলাই নিয়ে তাদের একটা দ্বিচারিতার প্রশ্ন, যে তারা শপথ গ্রহণের পরপরই কিন্তু আমাদের দীর্ঘ আলোচনা ছিল যে সংবিধান সংস্কার পরিষদের যে একটা শপথ, তারা কিন্তু সেটা নেয় নাই। বা তাদের বিভিন্ন নেতাকর্মী ফজলুল হক থেকে শুরু করে বিভিন্ন সময় বলেছে যে আমরা নির্বাচনটার জন্যই গণভোটটা চেয়েছিলাম। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা দেখছেন। এবং তারেক রহমান তাদের আলোচনায় কিন্তু বলেছিল যে আমরা গণভোটের পক্ষে এবং 2টা ভোট দিলে আপনি একটা ভোট ধানের শীষে দেবেন আর একটাতে হ্যাঁ ভোটে দেবেন। এবং হ্যাঁ ভোটের যে প্রশ্নগুলো ছিল, এখানে কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছিল না। আপনি যদি নোট অফ ডিসেন্টের প্রশ্ন দেখেন, বিভিন্ন রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু গণভোট এটাই হয়েছে যেটাতে কোনো ধরনের কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। সকল রাজনৈতিক দল এখানে ঐক্যমত এসেছে। এবং সেখানে যদি আপনি এখন নির্বাচনে জয়লাভ করার পর সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করলেন, এখন এসে আপনার বিভিন্ন প্রশ্ন যে শপথ কে পড়াবে, আপনার এখানে সংস্কারের প্রশ্নে কার
কি পজিশন থাকবে। এখন এই প্রশ্নগুলো তো নির্বাচনের আগে সলভ হওয়ার কথা ছিল, এবং আমরা আলোচনার টেবিলে দীর্ঘ বসেছিলাম এবং দীর্ঘ বসে আলোচনা করেই কিন্তু গণভোটের প্রশ্নগুলো ঠিক করা হয়েছে, এবং এই প্রশ্নে কিন্তু সবাই ঐক্যমত করেই কিন্তু নির্বাচনে এসেছে এবং সবাই হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। অফিসিয়ালি কেউ করে নাই। কিছু ধরনের কিছু জায়গায় আমরা দেখেছি, যেমন সিলেটের একটা কেন্দ্রে আমরা দেখেছি সেখানে না ভোট পাস হয়েছে এবং সেখানে আবার বিএনপি জিতেছে। তার মানে কারা না ভোটে ভোট দিল এবং কারা বিএনপিকে ভোট দিল, এটাও একটা প্রশ্ন। জিনিসটা কি তাহলে এমন বলতে চাচ্ছেন যে না ভোটে ভোট না, দিলে এটা আমরা বিএনপিকে বলতে ভোট চাচ্ছি দেওয়া না, যাবে না? জনগণ বুঝবে, জনগণ বুঝে নেবে আসলে আপনার পজিশন কি, আপনি জনমুখী কিনা, আপনি জনগণের সাথে সম্পৃক্ত কিনা। আপনার স্টেটমেন্ট, আমরা এই সরকারকে আহ্বান করছি যে আপনি জনগণের সাথে থাকেন, জনগণ যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে সেটাকে বাস্তবায়ন করেন। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য যে সংসদ হবে আগামী 12 তারিখ থেকে, সেই সংসদে সকল রাজনৈতিক দল একসাথে বাংলাদেশ প্রশ্নে, যেহেতু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘ প্ল্যাটফর্ম একসাথে করেছি, একসাথে আবার এই বাংলাদেশ প্রশ্নে সবাই একমত পোষণ করবে এবং আমাদের রাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র নীতি আসলে বাংলাদেশমুখী হওয়া উচিত বলে আমরা মনে করি। এই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা এনসিপি কখনো কম্প্রোমাইজ করি না এবং আমরা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। জি, ধন্যবাদ। জনাব রাশেদ, আপনার কাছে আসতে চাই। এই যে এনসিপি যখন শুরু করেছিল, রাজনৈতিক দল গঠন করলো, তারা শুরুতেই বলেছিলেন যে তারা নতুন ধারায় এগোতে চান এবং পুরনো যেই ধারা সেই ধারাতে পা দিতে চান না। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে জামাতের সাথে তারা জোট করলেন এবং পরবর্তীতে এটি রাজনৈতিক মহলে খুব আলোচিত হলো যে সেই পুরনো ধারাতেই এনসিপি আবার পা দিল। আপনার কি মনে হয় কেন তারা পুরনো ধারাতে পা দিল? সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। এনসিপির নেতা তিনি আসলে তাদের দল সম্পর্কে বলেছেন এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য বা তাদের কয়েকজন বন্ধু কেন বের হয়ে গেল সেটাও বলেছেন। তো এনসিপির বিষয়ে তিনিই মূলত বলবেন, আমি ভিন্ন জায়গা থেকে কিছু মতামত দিতে পারি। দেখেন, গণ অভ্যুত্থান কারা করলো? শুধুমাত্র কি এনসিপি নেতৃবৃন্দ? সেই উত্তর কিন্তু আমার ভাই তিনি দিয়েছেন চমৎকারভাবে, যে বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ বা পরবর্তীতে এনসিপি, সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি এবং সবারই নিজস্ব কর্মসূচি আছে। এনসিপি নতুন দল, নতুন কথা তো থাকবেই, সেই কথা তারা মানুষের সামনে উত্থাপন করেছে। তবে এখন আর তাদের এই কথার সাথে আসলে কাজের মিল পাওয়া যাচ্ছে না এবং এই জামাত ইসলামের সাথে জোট করার যে প্রশ্ন আপনি করলেন এবং এটিকে কেন্দ্র করে তাদের কয়েকজন নেতা, গুরুত্বপূর্ণ নেতা বের হয়ে গেছে। একজন সাবেক উপদেষ্টা যিনি নাহিদ ইসলামের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তিনিও নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা আসলে দল না, আমি যতটুকু শুনেছি, তিনি গঠন করেছেন। কতটুকু সফল হবে সেটা পরের বিষয়, কিন্তু কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা তারা আসলে বের হয়ে গেছে। পরবর্তীতে হয়তো ফিরে আসতেও পারে অথবা তাদের এই প্ল্যাটফর্ম রাজনৈতিক দল হিসেবেও আবিষ্কার হতে পারে, তারা সফল হতে পারে, ভবিষ্যৎ তো আসলে বলা যাচ্ছে না। তবে মূল বিষয়টা জামাতের সাথে এনসিপি কেন গেল? দেখেন, এনসিপি গণ অধিকার পরিষদের সাথে জোট করার জন্য নির্বাচনের আগে, মানে তফসিল ঘোষণার আগে অসংখ্যবার বৈঠক করেছে। সর্বশেষ একটা বৈঠক রূপায়ণ টাওয়ারের সম্ভবত লিফটে 6, সেখানে প্রায় সারা রাত ধরে বৈঠক হয়েছিল, ফজরের আগ পর্যন্ত। এবং সেই বৈঠকে আসলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি আসলে বেশি বক্তব্য রেখেছিলাম এবং আমাকে তারা বারবার অনুরোধ করছিল আমি যাতে রাজি হই। এমনকি সেখানে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টির নেতারা ছিলেন, তারা তো, বা এনসিপি যারা ছিলেন, সবাই তো বলেই বসলেন যে আমার কারণে আসলে জোট হচ্ছে না। আপনারা কি চাননি এনসিপির সাথে জোট বাঁধতে? এক্স্যাক্টলি, মানে আমরা বলতে আমি আসলে একমতে পৌঁছাতে পারি নাই, কারণ আমার যে প্রশ্নগুলো ছিল সেগুলোর একটা প্রশ্নেরও আসলে উত্তর তারা দিতে পারে নাই। যেমন আমি প্রথম প্রশ্ন করি, আপনারা যে জোট করতে চান এই জোটের পরিকল্পনা কি, রূপরেখা কি, সেগুলো কই? এমনি এমনি বসলাম আর এমনি এমনি রাজি হয়ে গেলাম, এটা তো আসলে পলিটিক্স না। আপনি যেহেতু জোট গঠন করতে চান, আপনি পরবর্তীতে কি করবেন, বিএনপির সাথে নাকি জামাতের সাথে? তারা আমাদেরকে বলেছিল যে তারা আসলে স্বতন্ত্র থাকতে চায়। আমি বললাম যে স্বতন্ত্র যদি থাকতে চান তাহলে এই আমরা 4টা দল যারা কেউই আসলে ক্ষমতায় যেতে পারবো না, তাহলে আমরা আলাদাভাবেও তো স্বতন্ত্র থাকতে পারি। আমরা জোট করে কতটুকু আসলে ভ্যালু অ্যাড করবে? তো কোনো প্রশ্নেরই আসলে যথাযথ উত্তর দিতে পারে নাই। এবার উত্তর কিন্তু পাওয়া গেছে। উত্তরটা কি? আমি জানতাম যে এনসিপি গঠিত হয়েছে সাবেক শিবির এবং জামাতের কর্মীদের দ্বারা, অধিকাংশই আসলে ওই দল থেকে এসেছে। এখন যখন কেন্দ্রীয় মিটিং হয়,
নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ যারা আসলে গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আমি তাদের কথা বলছি না, কিন্তু সেকেন্ড লেভেলে যে সকল লিডারশিপ আছে, কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, তারা সাবেক শিবিরের নেতৃবৃন্দ, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ছিল, তারা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখন আমাকে বলেন, যখন বিএনপি এবং জামাত প্রসঙ্গ আসবে, তখন কি আসলে এই কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে, যেহেতু অধিকাংশ শিবির এবং জামাতের নেতৃবৃন্দ তারা আসলে এনসিপি নতুন দল সেখানে যুক্ত হয়েছে, তো সেখানে আসলে ভোটে পাশ করবে কোন দিকে, জামাতের দিকে নাকি বিএনপির দিকে? স্বাভাবিকভাবে শিবির এবং জামাতের নেতৃবৃন্দ অধিকাংশ এনসিপিতে যুক্ত হওয়ার কারণে তারা জামাতের NCP দিকেই, কিন্তু বলেছিল জামাতের সাথে আদর্শগত না রাজনৈতিক জোট পেতেছে আমি শুধু। সেখানেও আসবো। জি। তো স্বাভাবিকভাবে সেদিকেই ভোটটা গেছে। এবং এই প্ল্যানটা কার? এই প্ল্যানটা জামাতের। জামাত এর আগে দেখবেন যে তারা বিভিন্ন দলের মধ্যে তাদের যে কর্মী, তাদেরকে বিভিন্নভাবে রিক্রুটমেন্ট করেছে, এবং তার একটা অংশ এনসিপিকে কিভাবে দখল করা যায় সেই দখলদারিত্ব ভালোভাবে জামাত করতে পেরেছে, এবং তার অংশ হিসেবে এই যে জামাতের সাথে জোটে যাওয়া। আপনি দেখেন নাহিদ ইসলাম যেটি বললেন, আপনি সেই প্রশ্নই আমাকে করলেন। নাহিদ ইসলাম বললেন যে জামাতের নেতৃত্বকে এদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন যে জামাত ভারতের বি টিম, মানে ভারতের এক্সটেনশন, এই কথা বলে নাই। এবং তারা প্রতিনিয়ত আসিফ মাহমুদ থেকে শুরু করে তাদের নেতৃবৃন্দ, এমনকি আপনার হাসনাত আবদুল্লাহ, তিনি প্রশ্ন করেছিলেন জামাত ইসলাম কি ইসলামিক দল, এই প্রশ্ন করেছিলেন। তো যাই হোক, পরবর্তীতে হয়তো ভাগবাটোয়ারা মিলে গেছে, তারা সেখানে গিয়েছে, আমি এটাতে তাদের সাধুবাদ জানাই। কিন্তু প্রতারণা করে কেন যেতে হবে? এই যে 4টা দল আমরা বসেছিলাম, আমি জানতাম যে তারা দিন শেষে, যেহেতু তারা একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, আমি তো জানি যে তারা কি করতে পারে। রাষ্ট্র সংস্কার আন্দোলন, হাসনাত কায়েম সাহেবের বক্তব্য আপনি শুনেছেন। রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা একটি প্রগতিশীল রাজনৈতিক দল, তাদেরকে বলা হলো আমরা কখনোই জামাতের সাথে যাব না, এই শর্ত দেয়া হলো যে আমাদের সাথে আসেন, আমরা কখনোই যাব না। পরবর্তীতে কি করলো, জামাতের সাথে চলে গেল, রাষ্ট্র সংস্কার ওই জোটে যেতে পারলো না। তার মানে এনসিপি একটি মানে দল হওয়ার পরেও নতুন দল, এই দলের যে জোট প্রক্রিয়া, সেটি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে প্রতারণার মাধ্যমে। তাহলে আপনি বলেন নতুনত্ব কোথায় পাবেন? যে দলের নির্বাচনে যাওয়ার জন্য আরেকটি দলের ক্ষতি করলো, এই দল কিন্তু গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত ছিল, এবং গণতন্ত্র মঞ্চ কিন্তু বিএনপি সেরেছিল। হাসনাত কায়েম অবশ্যই একটা মানে যদি সমঝোতা হতো, বিএনপির কাছ থেকে একটা আসন পেত, কিন্তু এই মানুষটিকে যেভাবে তার সাথে ধোঁকাবাজি প্রতারণা করা হলো, এইটা তো নতুনত্ব না। এরপরে আপনি জামাতের সাথে গেলেন, আপনি কি নতুনত্ব আমাকে শেখাবেন? নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য গতকাল শোনেন নাই? তিনি কি বললেন? যে ভাষায় তিনি কথা বললেন, এটা কি আসলে কোনো রাজনৈতিক ভাষা? তিনি মির্জা আব্বাস সাহেবকে তিনি বলছেন যে আপনাদেরকে সভ্য হতে হবে, সভ্যতা শেখালেন। এই কথা বলার পরে দ্বিতীয় যে লাইন, সেটা হলো গালি। তো এনসিপির এই সভ্যতা হলো গালি, তাদের যে রাজনীতি সেটা হলো গালি। এনসিপি এখন ওই নতুন রাজনীতি মানে নতুন নতুন গালি আবিষ্কার করছে, এবং এখন এনসিপির একটাই কাজ, সেটা হলো জামাতের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করা, এবং সেই কাজ তারা করছে। জামাত দেখবেন এখন সাইলেন্ট কিলারের মতন চুপ আছে। একদম জনসম্মুখে এসে এই শব্দগুলো, অশোভন শব্দগুলো কিন্তু আমরা ঠিক 5 আগস্টের পরই শুনতে পাচ্ছি। কেন শুনতে পাচ্ছি, কি মনে হয়? আমি যদি এখানে এই টকশোতে ভাইকে গালি দিই, দেখবেন যে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। রাশেদ খানকে মনে করেন এখনও যারা চেনে না তারাও চিনে যাবে। ভাই মনে করেন যে নতুন রাজনীতিবিদ, সে যদি আজকে আমাকে গালি দেয়, আমি রাশেদ খান, তাই না, আমাকে তো অনেকে চিনে জানে, তাহলে তার চিনতে কিন্তু সময় লাগবে না, একদিনের ভিতরে রাতারাতি ভাইরাল। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তো আসলে গণ অভ্যুত্থানের আগে, চেনার জন্য কি আসলে এই অশোভন শব্দ এখন তো বা গালি প্রতিযোগিতা ব্যবহার চলছে, করতে ভাইরাল হবে? হওয়ার প্রতিযোগিতা, কে কত গালি দিতে পারবে, অসভ্য ভাষায় কথা বলতে পারবে, সে তত ভাইরাল এবং সে তত বড় নেতা। আপনি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব, আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিনি কিভাবে জামাত শিবিরের আক্রমণের শিকার, মানে গালির আক্রমণের শিকার হচ্ছিলেন। যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে জামাতের সাথে জোটে যাবেন, তখন জামাত শিবির তাকে পীর মানছে, দেবতা মানছে। এবং আমি কমেন্টগুলো চেক করে দেখলাম যে মির্জা আব্বাস সাহেবকে যে গালি দিয়েছে, এই জন্য বলছে যে এইটা হলো জেনজি, তারা চোখে চোখ রেখে কথা বলতে পারে, স্পষ্টবাদী, মানে এই গালিগুলোকে বলা হচ্ছে যে স্পষ্টবাদী নেতা। মানে আপনি কি বলবেন বলেন? আমি তো নিজে আসলে এই যে শব্দগুলো ব্যবহার করা হয়, এই শব্দগুলো তো আসলে যখন আমরা শুনি বা আমাদের পরিবারের সামনে আসে, আমরা কেউই কিন্তু কমফোর্টেবল ফিল করি না। না, আপনি কেন করেন না? আপনি তো এগুলোই দেখতেছেন, শেয়ার দিতেছেন, এত শেয়ার, এত লাইক, এত কমেন্ট কই থেকে আসতেছে? আপনি যদি তাকে গ্রহণ না করতেন, অবশ্যই গ্রহণ করতেছে, আপনি হয়তো করতেছেন না, কিন্তু আরো মানুষ করতেছে। অর্থাৎ বাংলাদেশের মানে বলা যায় যে এক ধরনের
মানে বাজে টেন্ডেন্সি শুরু তাহলে কি হয়েছে, এক্ষেত্রে গালির মামুনুর রশিদের প্রতিযোগিতা কথা শুরু বলতে হয়েছে। হয় যে রুচির দুর্ভিক্ষ চলছে? অবশ্যই রুচির দুর্ভিক্ষ চলছে। অন্যথায় আপনি হিরো আলমের মতন মানুষকে মানুষ কিভাবে গ্রহণ করলো আপনি বলেন? আমি তাকে অন্যভাবে বলছি না, তার যে উত্থানটা কিভাবে, একজন চলচ্চিত্রের নায়ক বলেন আর হিরো আলম বলেন, পার্থক্য কোথায় নিশ্চয়ই আপনি দেখেছেন। আমরা সেই মানে ববিতা বলেন, রোজিনা বলেন, রাজ্জাক বলেন, আলমগীর, তাদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি। ওই সময় থেকে আমরা তো মানে শিখে এসেছি যে আসলে কোনটা বলা যায় কোনটা বলা যায় না, আচরণটা আসলে কেমন হওয়া শুধু উচিত। যে আমরা নাসির পাটোয়ারির কাছ থেকে শুনেছি এমন বিষয় না, আমরা কিন্তু প্রেস সচিব যিনি ছিলেন তিনিও কিন্তু একটি শব্দকে খুব সুন্দরভাবে স্ট্যাবলিশ করে গেছেন, একটি শব্দ যেই শব্দের নিচে আছে লিংপং। আমি পুরো শব্দটা আসলে বলতে পারছি না, আমি দুঃখিত। আপনি বলতে পারছেন না, এই জন্য আপনাকে ধন্যবাদ। এটা আমিও বুঝছি, ভাইও বুঝছে, সবাই বুঝছে। মানে আমি ঠিক আছে, সমালোচনা হতে পারে, রাজনীতিতে আপনি আমাকে ভাষা দিয়ে আক্রমণ করবেন সেটি হতে পারে, কিন্তু সেটা গালি দিয়ে নয়। এই যে আপনি বলছেন যে সংসদীয় গণতন্ত্র এবং সেখানে ডিবেট হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, সেটাই তো আসলে একটা সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এই সৌন্দর্য যদি আপনি গালির মাধ্যমে প্রকাশ করেন, আপনি তো একই কথা আপনি অন্য ভাষায় আপনি সমালোচনার মাধ্যমে আপনি সেটা প্রকাশ করতে পারেন, কেন আপনাকে গালি দিতে হবে? আমার তো এই প্রশ্ন। এখন যে আপনি যে নতুন রাজনীতি বা নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, এখন এনসিপির নতুন বন্দোবস্ত মানেই গালি, এবং সেটা কিন্তু তারা বিভিন্ন সময় প্রকাশ করছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার কি মনে হয় যে সে ব্যক্তিগত বক্তব্য দিচ্ছে? না, এইটা এনসিপির দলীয় সিদ্ধান্ত যে তাকে দিয়ে বিএনপিকে ঘায়েল করে, এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে 3 জন ব্যক্তিকে তুমি ঘায়েল করবা। তাদের এক একজন নেতাকে এইভাবে দায়িত্ব বন্টন করে দেওয়া আছে, মানে যেভাবে মন্ত্রণালয় ভাগ করে না, ওই যে বললো ছায়া মন্ত্রিত্ব। তা আমার কাছে মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারিকে ওই মানে ছায়া মন্ত্রণালয়ের 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে টার্গেট করছেন তিনি, এরপরে টার্গেট করছেন মির্জা আব্বাস সাহেবকে, এরপরে তিনি জনাব সালাউদ্দিন আহমেদ। এই 3 জনের বাইরে তিনি কথা বললেন না। দেখবেন আপনি যে এই 3 জনকে মনে হয় ওই মানে তাদের 3 জনের বিষয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হয়তো বাকিদের ব্যাপারে সার্জিসের কারোর বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, হয়তো আমাদের অন্যান্য বন্ধু তাদের হয়তো কারো দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এনসিপির যে ছায়া মিনিস্ট্রি, আমার কাছে মনে হয় যে এইভাবে তারা আসলে বিভিন্ন নেতাদেরকে গালি দেওয়া, এই গালি বন্টন তাদেরকে করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এখন গালি মিনিস্ট্রি মনে হয় তৈরি করেছে। জি, আমি আমার উত্তর পেয়েছি, ধন্যবাদ। আমি জনাব আহাদের কাছে ফিরতে চাই। এই যে জনাব রাশেদ বললেন যে নাসির পাটোয়ারি যে শব্দগুলো বলছেন সেগুলো শুধুমাত্র তার একক বাক্য না, বা তিনি এককভাবে বলছেন না, এটি দলীয় সিদ্ধান্ত। কেন আসলে এই দলীয় সিদ্ধান্ত তিনি বললেন, আপনার কাছে কি মনে হয় এটি? আর এই যে নাসির পাটোয়ারি এই ধরনের শব্দ ব্যবহার করছেন, এই তার বিরুদ্ধে এটিকে আপনারা সমর্থন করেন? এই যে যখন তার বিরুদ্ধে মামলা করা হলো, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির একজনকে শোকজ করা হয়েছে, কিন্তু তিনি যে অশোভন শব্দগুলো ব্যবহার করলেন, এই অশোভন শব্দগুলোর বিরুদ্ধে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন জানতে চাই। জি ধন্যবাদ। আমি আমার সহ আলোচক রাশেদ ভাইকে বলতে চাই যে আসলে তিনি যে এতদিন ধরে 17 বছর ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করলেন, গণ অধিকার পরিষদ করলেন, নির্বাচনের আগে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে কেন বিএনপির প্ল্যাটফর্ম থেকে ধানের শীষে ইলেকশন করলেন, এটার ব্যাখ্যাটা উনি দিবেন। উনি যে আমি এখনই দিয়ে দিই। জি আমি বিএনপির সাথে 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন ছিলাম। এটা কেন নির্বাচনের আগেই কেন? এবং আপনি যে আমরা তো বিএনপির সাথে ছিলাম, এখন এখন তাহলে আমি বলবো যে আপনারা তাহলে বিএনপির হয়ে কি আপনারা কি তাহলে বিএনপির হয়ে আমাদের সাথে আলোচনা আমরা আসতেন? বিএনপির সাথে আমরা তো ছিলাম, একটা বিএনপির তৃতীয় সাথে ধারা আছি। রাজনীতি করতে চেয়েছিলাম। আপনি যেটা বললেন যে আপনার সারা রাত ধরে আপনি আলোচনা করলেন, ব্যাখ্যা আপনার পছন্দ হলো না, এই কারণে আপনারা আমাদের সাথে আসলেন না তৃতীয় ধারা রাজনীতিতে। তাহলে আমি কি বলবো, আপনি বিএনপির এজেন্ট হিসেবে আমাদের আলোচনা এসেছিলেন। আমরা তৃতীয় ধারা রাজনীতি করতে চেয়েছিলাম, কিন্তু আপনার কারণে কি বিএনপির এজেন্ট হিসেবে আপনি আসার কারণে কি আমাদের সেই ধারা রাজনীতিটা প্রতিষ্ঠিত হয় নাই? না, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন না, করেছি। বিএনপির সাথে আমরাও ছিলাম, আমরাও একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, আমি গণ অধিকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। কিন্তু আপনি কি বলবেন যে আপনি গণ অধিকার মানে আপনি কি তাহলে বলবো যে আপনি বিএনপির এক্সটেনশন ছিল, গণ অধিকার পরিষদের সদস্য সচিব, আপনি কি বিএনপির এক্সটেনশন ছিল? আপনি আগে কোন দল ছিলেন? এরকম এনসিপিতে আসার আগে কোন দল? আমি এনসিপির সাথে আসার আগে আমি রাজনৈতিক একভাবে আমি চিকিৎসক, আমি চিকিৎসা পেশায় ছিলাম। কোন দল করতেন না? এবং আমি কোনো রাজনীতি করিনি, আমি একজন চিকিৎসা পেশায় ছিলাম, এবং আমি সবসময় ফ্যাসিবাদ বিরোধী কথাবার্তা বলতাম, অ্যাক্টিভিটি করেছি। আগে আপনি জাস্ট ডাক্তার ছিলেন? হ্যাঁ, আমি একজন চিকিৎসক ছিলাম। এবং পরবর্তীতে যখন জুলাই এনসিপির বিষয়ে এনসিপি যারা নেতৃবৃন্দ আমার থেকে তো আপনি বেশি চিনেন না? চিনেন না, অবশ্যই আমি এনসিপি করি, আমি এনসিপি আমার নেতাকর্মীকে আমি চিনি। এবং আমি একটা কথা বলি, আপনি যেটা বললেন যে এনসিপির যারা নেতাকর্মী ছিল তারা ম্যাক্সিমামই শিবির ছিল, আমি তীব্রভাবে দ্বিমত পোষণ করি। এনসিপি অধিকাংশ, আমি বলেছি অধিকাংশ না, আপনি বলেছেন অধিকাংশের বেশি, আমি বলবো যে না,
আমাদের যারা প্রায় ইসি মেম্বার 80%, আমাদের প্রায় 80% আপনি আমাদের বুঝবেন। যেটা ইসি কমিটি আছে, এই ইসি কমিটি যদি আপনি পর্যবেক্ষণ করেন, শুধুমাত্র একজন শিবিরের সাবেক সেক্রেটারি আছে, সে সভাপতি না। আপনি বললেন আমরা কিন্তু অনেকগুলো দেখেছি যে শিবিরের একজন, সাবেক ঢাকা যেমনটি বিশ্ববিদ্যালয়ের বলা হয়েছে যে- সভাপতি আছে। আমি একটু এটা বলি, আসলে জনাব আপনারা আহাদ। ভুল ব্যাখ্যা এবং এটার স্টেপ না আমি আপনাকে দিলাম। NCP তে আমি নতুন না, শেষ আপনি করি তো মাত্র এক বছর না, হয়তো এসেছেন। আমি আপনি তো এনসিপি জানেন তো না নতুন, কিছু। আমি এনসিপির মানে বিগিনিং থেকে তো আমি ফাউন্ডিং মেম্বার। তো এনসিপি থেকে আপনি নতুন এরকম না যে এনসিপি এক বছর প্রতিষ্ঠা হওয়ার পর আমি এক মাস আগে এসেছি, ওটা রাজনীতি এরকম করেন না। নাই, তার মানে তাদের সম্পর্কে জানতেন না। আমি এখন আপনাকে জানেন, বলি, তারপরে আমার সাথে আপনি আমাদের একমত যে হবেন। টপ টায়ারের লিডার, এরা কিন্তু কেউ জামাত শিবিরের ব্যাকগ্রাউন্ডের না, এরা প্রত্যেকে নিউট্রাল প্ল্যাটফর্ম থেকে উঠে আসা। আমাদের টপ টায়ারের পিসি ভাই, মেম্বার যারা আপনি আছে রাষ্ট্র সংস্কার প্রত্যেকে আন্দোলনের সাথে প্রতারণা করেন নাই, না, মিটিং আমি শেষ করি, আমি শেষ করি আপনার একটা ব্যাখ্যা শেষ করি। আচ্ছা, আপনি যে বললেন যে আমাদের জোটটা কেন জামাত ইসলামের সাথে হয়েছে, আমরা বলেছি আমরা জুলাইয়ের পক্ষের শক্তি, যারা আমাদের সাথে আছে তাদের সাথে আমরা জোট করব। যা আমাদের এনসিপির প্রতিষ্ঠাটা জুলাইকে কেন্দ্র করে, আমরা জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল, যারা জুলাইয়ের সাথে আছে আমরা তাদের সাথে আছি। আমরা দেখেছি জুলাইয়ের প্রশ্নে আমরা এখন মাঠে দেখতে পাচ্ছি যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ হয়েছে সেখানে জামাত ইসলাম নিয়েছে, এনসিপি নিয়েছে, জুলাইয়ের একটা ম্যান্ডেট এটা। এখানে আমরা দেখলাম যে জামাত ইসলাম আছে, তার মানে দেশের সবাই করেছে, হ্যাঁ অবশ্যই সচেতন অবশ্যই জনগণ করেছে, সবাই কিন্তু তো করেছে। বিএনপি তো শপথ নিল না। BNP এখন কেন আপনি শপথ দিবে? প্রশ্ন করছেন যে BNP কি শপথ কে দিতে পড়াবে চেয়েছিল? না, কেন, এটা তো বলাই ছিল। আপনি তো এবং টক এখন শোতে আসলে এখন আপনার আপনি তথ্যপত্র বলবেন নিয়ে যে আসতে ঠিক আছে, হবে। আপনি কেন আপনি প্রমাণ দেন, না, BNP না, না, শপথ নিতে চেয়েছিল। কেন শপথ, কেন এটা তো BNP বলেছিল শপথ না, নেবে। ঐক্যমত কমিশনে তো এগুলো ঐক্যমত আলোচনা হয়েছে, কমিশনে দীর্ঘ ছিলেন আলোচনা আপনি? হয়েছে। আলোচনা আমি ছিলাম, আপনি না, ছিলেন? আমরা কি বলেছিল BNP? ঐক্যমত কমিশনে থাকতে হবে BNP সবসময়, কি না, বলেছিল? একদম সচেতন নাগরিক হিসেবে সবাই না, ঐক্যমত বলেন, কমিশনে যাবে না। আমাকে বলেন, আমি BNP চিকিৎসক, চিকিৎসা উইং দেখি, তাই বলে আচ্ছা, ঐক্যমত আচ্ছা। কমিশনে আপনি থাকতেন। আমি বলছি যে না, BNP ঐক্যমত কি কমিশনে আপনি বলেছিল? ছিলেন জন্য যে আপনি সব জানবেন, আমি বলছি আমি কি ছিলাম না জন্য বলেছিল? জানবো না, এটা এটা হতে পারে বলেন, না তো। আমি বলছি কি না, আপনি তো বলেছিল? এভাবে বলতে পারেন না, BNP আপনি ছিলেন বক্তব্য জন্য কি সব ছিল? জানবেন, আমি ছিলাম না জন্য আচ্ছা ভাই, জানবো না। ঠিক আছে, আপনি এটা তো হতে পারে জানেন, না। তাহলে বলেন তাহলে BNP কি বলেছিল? আপনি বলেন, আপনি তাহলে বলেন যে ব্যাখ্যাটা, আচ্ছা, আমি তাহলে বলি, হ্যাঁ, আপনি BNP কি ব্যাখ্যাটা বলেছিল? বলেন যে কেন শপথ নেয় নাই, আচ্ছা, প্রথম কথা। ওকে। দ্বিতীয় কথা হচ্ছে এই আলোচনাটা আপনার নির্বাচনের আগে কেন করলেন না? এই আলোচনা গণভোটে আপনি হ্যাঁ ভোটে ক্যাম্পেইন করলেন, শোনেন, আপনি কেন নির্বাচন BNP আগে যা করলেন না? বলেছিল, এই আমার আলোচনা? কথাটা একটু শুনেও আপনি কথা বলেন, ভালো হবে। বিএনপি বলেছিল যে যতগুলো প্রস্তাবনা এসেছিল, বিএনপি সেখানে যা বলেছে সেটার লাইভ টেলিকাস্ট হয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, এই জন্যই তো আপনি শুনেছি। জানেন সেখানে বিএনপি কতগুলো বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেটা তো আপনি জানেন। যখন জাতীয় সংসদ ভবনে যখন স্বাক্ষর হয়, সেখানে যে বইটা আমাদের সামনে দেখানো হয়, সেখানে কিন্তু উইথ নোট অফ ডিসেন্ট, আপনি নিশ্চয়ই জানেন। বিএনপি যখন এই যে 4টা প্রশ্ন আর একটা উত্তরে যখন এই যে গণভোটের গেজেট প্রকাশ করা হলো, তখন বিএনপি এটার প্রতিবাদ জানিয়েছিল, নিশ্চয়ই আপনি জানেন। বিএনপির মহাসচিব সে সময় কি বলেছিল? আমরা যতটুকু সংস্কারের ব্যাপারে ঐক্যমতে এসেছি, বিএনপি ক্ষমতায় গেলে আমরা ততটুকু সংস্কার করব। বিএনপি বারবারই বলেছে যে তারা সাংবিধানিক সংস্কার পরিষদের পক্ষে নয়। সুতরাং এত কথা বলার পরেও, এমনকি বিএনপিকে সবসময় জামাত এবং এনসিপি বলেছে সংস্কার বিরোধী, তারপরেও কিন্তু জনগণ কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। এখন বিএনপি ক্ষমতায় আসার পরে যতটুকু বিষয়ে বিএনপি সম্মত হয়েছে এতটুকুই বিএনপি বাস্তবায়ন করবে এবং এতটুকুই করবে। বিএনপি সাংবিধানিক সংস্কার পরিষদের ব্যাপারে ঐক্যমতে আসে নাই, এমনকি আপনি কোথাও প্রমাণ দেখাতে পারবেন না যে বিএনপি ঐক্যমতে এসেছে। এখন আপনি বলতে পারেন তাহলে গণভোটে কেন বিএনপি ক্যাম্পেইন করলো, তাই তো? বিএনপি এতটুকুর জন্য ক্যাম্পেইন করেছে যেহেতু আপনি প্রতারণা করেছেন, আপনি আমার স্বাক্ষরটা নিয়েছেন যে নোট অফ ডিসেন্ট সহ, কিন্তু আপনি কি করলেন? পরবর্তীতে এই নোট অফ ডিসেন্ট আপনি বাদ দিয়ে দিলেন। তখন বিএনপি কি বলবে আপনি না ভোটের পক্ষে ভোট দেন? বিএনপি যতটুকু বিষয় ঐক্যমতে এসেছে এর জন্যই বিএনপি ভোটে ভোট দেওয়ার জন্য জনগণকে জানিয়েছে। এখন বিএনপি যদি পজিশন নিত যে আপনি না ভোট দেন, তাহলে কি সেটা ভালো হতো? না, এই পজিশনটা আপনি বরং এই আলোচনাটা নির্বাচনের আগে দীর্ঘ সময় ছিল, আমরা বারবার বসেছি, আমরা রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে আলোচনাগুলো কেন আসলো না? শপথের প্রশ্নগুলো কেন নির্বাচনের আগে আসলো না? এটা নির্বাচনের পরে কেন আসলো? ইউটিউবে এখনো পাবেন। বিএনপি একই কথা নির্বাচনের আগে এই যে দ্বিচারিতার কথা আপনারা বলছেন, যে দ্বিচারিতার কথা তো আসলে আপনারা নির্বাচনের আগে এগুলো প্রশ্ন করা দরকার ছিল। বিএনপি কে জোর করে আপনি সেটা করাতে চাচ্ছেন কেন? এটা তো নির্বাচনের আগে, তাহলে এই সমস্যাগুলো আপনি কি রাষ্ট্রপতি শপথ নেন নাই? আমরা দীর্ঘ আপনি কি সংবিধান মেনে শপথ নেন নাই? তাহলে আপনি কেন বাতিল করলেন না? এই সংবিধান আপনি কেন বিএনপি কে শপথ করতে চান? কখন হবে এটা কখনো লেখা থাকে না সংবিধানে। লেখা থাকে না। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনগণ। জি, অবশ্যই। এই জনগণ চেয়েছে, আপনি জনগণ চেয়েছিল রাষ্ট্রপতি এই জনগণ চাই, এই জনগণ চাই, এই জনগণ চাই একটা নতুন সংস্কার, এই জনগণ চাই অবশ্যই চাই। সংবিধান সংস্কার পরিষদে সব সদস্যগুলো, সংসদ সদস্য শপথ নিয়ে জনগণ নতুন চাইলে একটা সংবিধান পরবর্তীতে করুক। এই আপনারা কারণে এগুলো বলতে গণভোটের থাকেন, রায় কিন্তু পাস এরপরের হচ্ছে। বার নির্বাচনে আপনাদের ভোট দিলে আপনারা সব বাস্তবায়ন করবেন। আমাদের একজন অতিথি এসেছেন আমাদের মাঝখানে, আমি তাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। 30 সেকেন্ডে তাকে একটু ফিনিশিং দিই। দেখেন, জনগণ নিশ্চয়ই চায়নি যে আপনারা 8 আগস্ট সংবিধান মেনে রাষ্ট্রপতি সুপ্পু সাহেবের হাতে আপনারা শপথ নেন।
আপনি জনগণের কথা বলছেন, তাহলে আপনি তো জনগণের সাথে সেই 8 আগস্টই প্রতারণা করেছেন। পরবর্তীতে যখন আপনি এই সংবিধানকে আপনি জনগণের কাছে রেখে দিলেন, রাষ্ট্রপতিকে রেখে দিলেন, এরপরে 1 বছর পরে এসে বলছেন যে এই রাষ্ট্রপতি চাই না, এই সংবিধান মানি না, আপনার তখন হুঁশ যে ছিল না? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সহ-আলোচক সবসময় বলে যে আমরা করলাম ব্যাপারটা, আমরা করে দেখলাম যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করলো এবং এই ইন্টারিম থেকে 2 জন কিন্তু আমরা দেখতে পেলাম যে যারা রাষ্ট্র ক্ষমতায় এখনো বিএনপির আপনার দলে তো ইন্টারিমে 2 জন গেছে না? স্বয়ং আপনার আহ্বায়ক তো interim। এখানে আপনি দেখেন আপনারা তো যে আন্দোলনের সময় আপনার বলেন, স্বয়ং ঠিক আছে, আহ্বায়ক আপনি দেখেন যে আসিফ এখানে মাহমুদ আপনার ইন্টারিমের কেউ ছিল না, সে কেন গেল আপনার দেখেন এখানে? যে আমাদের যে খলিল সাহেব ডিপ স্টেটে যতগুলো এখানে ঘটনা ঘটেছে, উনি যতগুলো এখানে স্টেটমেন্ট দিয়েছে সবগুলো কিন্তু এখন আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। রিজওয়ানা কি বক্তব্য দিচ্ছে উপদেষ্টা, যে আমরা কিন্তু মেইন স্ট্রিমে কখনো আসতে দেন তাদেরকে। তারপরে এই স্টেটমেন্টগুলো কি প্রকাশ করছে? না, এই স্টেটমেন্টগুলো কি প্রকাশ করছে যে আপনি একটা ইলেকশন সকল এস্টাবলিশমেন্টকে নিয়ে আপনি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রসিডিউর জি জি, দিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। রিজওয়ানা আপাতত কথা বলে না, দেখেন আপনাদের কাছে জোরপূর্বক আবারও একটা আসবো। মানুষকে কিভাবে ভিলিফাই করা হচ্ছে। আপনি একজন ডাক্তার মানুষ, আপনাদের কাছে আবারও আসবো। সচেতন মানুষ, আমাদের এটা তো ভেতরে করা উচিত না। আমাদের সাথে নতুন তিনি একজন অতিথি মৌলবাদীর যোগ বিপক্ষে হয়েছেন, তাকে বলছে, পরিচয় করিয়ে দিতে উগ্রবাদের চাই। বিপক্ষে বলছে। জনাব রাশেদ, এটা কি জামাতের বলেছে উনি? তাহলে জামাত কেন এটা দায় নিতেছে? জামাত কি আসলে উগ্রবাদী? ধন্যবাদ। জামাত কি নারী বিদ্বেষী? উনি তো বলেন আমি এই অনুরোধ কথা। করছি, আপনারা এই যে সচেতন মানুষ হিসেবে যেভাবে টকশোতে এসে আমাদের একজন আপনারা অতিথি মানে এসেছেন। এইভাবে আসলে ভুল তথ্য মানুষকে দেন, এটা তো ঠিক না। এটা অন্যরা দিলে আলাদা কথা, কিন্তু আপনি একজন ডাক্তার, আপনি বিএনপি সম্পর্কে যা বললেন, বিএনপি কি আসলে এই কথাগুলো বলেছে? আপনি তো একটা প্রমাণ দিতে পারবেন না। তথ্য নিয়ে এই কথা কথাগুলো বলা তো উচিত। জনগণকে ইলেকশনের আরে ভাই, আগে জনগণের কথা আপনার বলছেন, আপনি সংস্কার বিরোধী চাঁদাবাজ বলার পরেও তো বিএনপি না, কে মানুষ আমরা ভোট দিল, আপনাকে চাঁদাবাজ কেন? বিরোধী কে বললো না বললো এটার দায় কিন্তু আপনাকে কেন এনসিপি ভোট নেবে দিল না। না? আমরা যারা চাঁদাবাজি করে আমরা দেখতে পাচ্ছি তাদের ম্যাক্সিমাম একটা পোরশন হচ্ছে বিএনপি। জি, জনাব এটা আপনি রাশেদ। অস্বীকার করার তারপরে কোনো মানুষ সুযোগ নাই। বিএনপি কে কেন জনাব ভোট আমি দিল? রাশেদ দল এবং হিসেবে জনাব বিএনপি কে কখনো আপনাদেরকে চাঁদাবাজি অনুরোধ করছি না, করছি, বাট আমি এটা আমাদের বলবো একজন অতিথি যে এসেছেন, যারা তাকে একটু চাঁদাবাজি পরিচয় করে করিয়ে দিতে তাদের চাই বড় একটা দর্শকদের অংশ সাথে। বিএনপির, আমি এটা বলবো। এটা তো বলার রাইট আছে। জি, আমি পেয়েছি। আমাদের Right সাথে আছে, আমাদের আপনি আরেকজন সেটা অতিথি শুধুমাত্র এসেছেন, আপনার আমাদের সাথে মুখরোচক যুক্ত শব্দ হয়েছেন ব্যবহার করলে অ্যাক্টিভিস্ট হবে না। সৈয়দ তথ্য আব্দুল্লাহ। প্রমাণ নিয়ে আসবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। এতক্ষণ আলোচনা হচ্ছিল, আপনি নিশ্চয়ই এসে শুনেছেন। আমি প্রশ্ন করেছিলাম জনাব আহাদকে, এই যে বিএনপির একজন নেতাকে নানান ভাষায় নানান অশোভন ভাষায় কথা বলার জন্য মির্জা আব্বাসকে, আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, মির্জা আব্বাসকে নানান অশোভন ভাষায় কথা বলবার কারণে তার বিরুদ্ধে একজন বিএনপি নেতা মামলা করেছেন এবং এই মামলা করবার কারণে সেই বিএনপি নেতাকে শোকজও করা হয়েছে দলটির পক্ষ থেকে। আমি জনাব আহাদকে প্রশ্ন করেছিলাম যে আপনারা এই যে নাসির উদ্দিন পাটোয়ারি এত অশোভন কথা বলছেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? সেই উত্তরটি পাইনি। এই উত্তরটি আপনার কাছ থেকে জানতে চাই যে কি ব্যবস্থা নেওয়া উচিত। অন্য একটি দল তো তার যে নেতা আছেন তাকে শোকজ করেছেন। ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক যারা আছেন খুবই এমন একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটার উত্তরটা আসলে টু দ্য পয়েন্টের চেয়ে আমাদের সামাজিকতা এবং লিগ্যালিটি সব কিছুই এটার সাথে জড়িত। তবে কিছু কিছু ব্যাপার আছে বুঝছেন, লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে আমাদের সামাজিকভাবে সেই ব্যাপারটাকে কিভাবে ডিল করা দরকার সেই প্রসেসটা জানা দরকার। কারণ প্রত্যেকটা ব্যাপারই যদি লিগ্যালিটির ভেতরে ঢুকায় দেন, আলটিমেটলি অনেক কিছুর সমাধানটা আসবে না। যেমন যে মুহূর্তে আমি শুনলাম যে মির্জা আব্বাসের রেপুটেশনে লাগতে পারে এই জন্য অন্য কেউ মামলা করেছে, আই ডিডন্ট ফিল গুড। আমার কাছে মনে হয়েছে কারো যদি ব্যক্তিগতভাবে কোনো গায়ে লাগে মামলাটা তারই করা উচিত, কিন্তু অন্য কেউ করবে এই কালচারটা থাকলে আবার একটা সমস্যা হইল। ধরেন ঢাকায় আপনি কোনো কিছু বললেন, হঠাৎ করে দেখবেন যে কুড়িগ্রামের কোনো একজন লোকের আঘাত লাগলো, সে একটা মামলা ঠুকে দিল। এই ধরনের মামলা আগে হইতো অনেক সারা বাংলাদেশে। ঢাকায় ধরেন যে রাশেদ খান কিছু একটা বললো, তার নামে মামলা হবে ঝিনাইদাতে একটা, বগুড়ায় একটা, গোপালগঞ্জে একটা, বিভিন্ন জায়গায়। এই জিনিসটা হওয়া উচিত না। তবে দেখার পরে পরবর্তীতে দেখলাম বিএনপি থেকে দায়িত্বশীল একটা কাজ করা হয়েছে, তাকে একটা শোকজ করা হয়েছে। এই পর্যন্ত ফাইন এনাফ, রাইট? সন্ধ্যার দিকে একটা ভিডিও খুব নজরে পড়লো আমার। সেই জায়গায় দেখলাম ওই নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে নিয়ে অতীতেও অনেক কথা বলেছে। আসলে তারা নিয়ে কথা বলাটাই আসলে কতটা সমীচীন আমি শিওর না। কারণটা হলো উনি তো আসলে যে লেভেলে চলে যাচ্ছেন, যেমন দেখলাম উনি এক্স্যাক্টলি কোট করছেন, চবর্গীয় একটা গালি আছে, সেই গালিটা আমি এই জায়গায় উচ্চারণ করতে পারছি না, রাইট? চবর্গীয় গালি এবং তারপরে চবর্গীয় গালির পরে যেটারে গুপ্ত কুন্তল বলে আর কি, মানে হিন্দি ভাষায় চুল। সো এটা বলার পরে চবর্গীয় গালির সাথে চবর্গীয় গালির সাথে হিন্দি ভাষায় চুল লাগিয়ে দিয়ে তারপর বলছে আব্বাস দেখে নিব অমুক তমুক। এই কথাটা বলার কারণে যে সভ্যতা, এবং তার আগের গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সে নিজেই বলছে ভদ্রতা সভ্যতা অমুক তমুক দরকার, এবং করার পরে সে গালি দিচ্ছে চবর্গীয় শব্দের সাথে হিন্দি চুল শব্দ লাগিয়ে দিয়ে তুমি আব্বাস কি অমুক তমুক XYZ। এখন এই যে দেখেন, যে ভাষাটা আপনার সামনে বা আমরা এই সেটের সামনে বলতে পারলাম না, সেটা সে কত সুন্দর অবলীলায় কত সুন্দর বলে দিচ্ছে, এবং সে একই ব্যক্তি সবক দিচ্ছে ভদ্রতা
সভ্যতা এবং ভব্যতার। এই আলাপগুলোতে কি হয় জানেন, ধরেন যে ইনিশিয়ালি একটা ক্রেজ তৈরি হয়, হাততালি পাওয়ার জায়গাটা তৈরি হয়, কিন্তু আমি জেনুইনলি চাই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোকজন বাংলাদেশের রাজনীতিতে পলিশড একটা রাজনীতি করুক। এইটা করে এখন তার যদি মনে হয় যে ইনস্ট্যান্ট একটু হাততালি পাবো, ইনস্ট্যান্ট এমন কিছু বলবো মানুষ একটু চিনবে, বাংলাদেশে এ ধরনের বহু মানুষ ছিল যাদের একটু হাততালি পাওয়ার জন্য একটু চিনবে, কোনো কিছু করবে, এতে করে রাজনীতিতে সাস্টেইনেবল কোনো সলিউশন বলে আমার কাছে মনে হয় না। বরং এইটা করলে কি হবে জানেন, পরের দিন ধরেন কিন্তু নাসিরউদ্দিন মানুষের কাছে পাটোয়ারির পরিচিত পাশে হওয়ার বসে জন্য কি থেকে এই ধরনের শব্দের ব্যবহারের কোনো দরকার আছে? অবশ্যই দরকার নাই, একেবারেই অনুচিত একটা কাজ। এবং তাকে মনে হয় তার কেউ যদি শুভাকাঙ্ক্ষী থাকে, তারা কেউ বোঝাবে যে ভাই তুমি এইটা করে রাজনীতি সংস্কৃতিটাকে মোটেই গ্লোরিফাইড কিছু করছো না, বরং এইটা যে খুব বাজে একটা কাজ হচ্ছে, এইটা বোধহয় যে কোনো সিনিয়রদের তাকে খুব ভালো মতো বোঝানো দরকার। এবং সে এইবারই প্রথম না, সে মনে করছে কি বুঝছেন যে এইটা করলে বিশাল ক্রেজ ক্রিয়েট করছে সব কিছু, কিন্তু প্রত্যেকটা জিনিসে আমরা ইনস্ট্যান্ট হাততালি পাওয়ার জন্য অনেক কিছু করে যদি মনে হয় যে এটাই সাস্টেনেবল, এটা রাজনীতিতে আমার মনে হয় না খুব ভালো কোনো ডিসিশন। এবং সে যদি সংযত না হয়, পরের দিন তার পাশের থেকেও আরেকজন তারেও ওই মানে বলেই উঠতে পারে চবর্গীয় গালির সাথে একটা গুপ্ত কুন্তল বাংলা শব্দর কোনো এক প্রতিশব্দ লাগাই দিয়ে তারাও যদি গালাগালি করে, হি উইল নট ফিল গুড, রাইট? সো এই যে কালচারটা নিজে নষ্ট করার পরে তারপর যখন নিজেই আবার বলবে আমি ভিক্টিম মোড প্লে করবো অমুক তমক, এই ব্যাপারটা যে খুবই বাজে একটা ব্যাপার হচ্ছে, তারে অবভিয়াসলি বোঝানোটা খুব বেশি মাত্রায় জরুরি। এবং তারপরে একটা কথা বলি, লাস্টের যে আলোচনাটা শুনছিলাম, ভাই আশা করি আপনি খুব ভালো মতো জানেন সৈয়দা রিজওয়ানার কথা যেহেতু টানলেন, সৈয়দা রিজওয়ানা কি বলেছিলেন? এটা তো আপনারা সবাই শুনেছেন। ইয়েস এক্স্যাক্টলি, না আমি শুনেছি জন্যই বলছি। উনি দলের নাম উল্লেখ করেছিলেন যে অমুককে মেইন স্ট্রিম হইতে দিতে চাচ্ছে না বা কোনো কিছু, নাকি ওনার কথার ভেতরে এই বাংলাদেশে দলের উল্লেখ করতে হয় না, বাংলাদেশের রাজনীতিতে কয়টা রাজনৈতিক দল তার মানে এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ব্রড হেডিং এ দুইটা পক্ষ, একটা হচ্ছে নির্বাচনে জয়লাভ করেছে, একটা নির্বাচনে জয়লাভ করে না। ওকে, জয়লাভ করে না। এখানে আসলে সবকিছুকে বলে দিতে হয় না, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে, আপনি নিশ্চয়ই পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, তার মানে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আপনি বুঝে নিতে হবে। আচ্ছা, তার মানে কি মৌলবাদী ব্যাপারটা এরকম না, মৌলবাদী উগ্রবাদী কেউ আপনাদের যদি চোখে কোনো কিছু মৌলবাদী, আপনাদের, কারণ আপনারা তো প্রগতিশীল দাবি করেন, তাদের চোখে মৌলবাদী। আচ্ছা শুনেন, আপনার কাছে যেটা প্রশ্ন করেছিলাম আমি উত্তরটা পেয়ে গেছি, রাইট? এরপর আমি বলি জি, ওয়ান্ডারফুল। তো উনি যদি বলেন যে উগ্রবাদীদের এইভাবে মেইন স্ট্রিম হইতে দেওয়া হয় নাই, বা যারা এই ধরনের ছিল মেইন স্ট্রিম হইতে দেওয়া হয় নাই, এখন কেউ যদি প্লিজ আপনার কারা একটু আপনি বলবেন, আমি বুঝি না উত্তর দিচ্ছি, আপনি যদি কথা বলেন প্লিজ, আপনি যদি কথা বলতে থাকেন, আপনি অনেক কথা বলেছেন, আমাকে তো কথা বলতে দিবেন, আগে আমাকে কথা বলতে দিবেন, তারপর আমি এখন ঘটনাটা কি হয়েছে জানেন, ধরেন কেউ হঠাৎ করে গিয়ে বলল ঠাকুর ঘরের পাশে, এই ঠাকুর ঘরে কে রে, ভেতর থেকে তো বলবে যে আমি এক্স ওয়াই জেড অমুক তমুক, না বলে ঠাকুর ঘরের ভেতর থেকে কেউ উত্তর দিয়ে উঠছে এই আমি কিন্তু কলা খাই নাই। তার মিনিংটা হলো ভাই ঠাকুর ঘরে কেড়ে আমি প্রশ্ন করলাম, আপনি উত্তর দিলেন আমি কলা খাই নাই, তার মিনিংটা হলো ভেতরে বসে তুমি কলাটা ভাই খাচ্ছিলা। এখন ব্যাপারটা হলো উনি দলের নাম না বলে যদি বলেন বাংলাদেশে ধরেন যে কেউ উগ্রবাদী কেউ আছে, তার কি মেইন স্ট্রিমে এসে সব জায়গায় থাকা উচিত? উচিত না তো, এটা তো রাষ্ট্রের নিরাপত্তার জন্য এটা দরকার না। তো উনি যদি ওই কথাটা বলেন, এখন কেউ যদি মনে করেন ও উগ্রবাদী মানে বোধহয় আমরাই, এবং ওইখানে রিয়াক্ট করা শুরু করেন, ওইখানে মিছিল করা শুরু করেন যে আমাদের নিয়ে এটা বলেছে, তার মিনিংটা হইলো ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই যে বললো, এইটা কেউ কেউ নিজের গায়ে অটোমেটিক মাখায় নিয়ে হয়তো বা প্রমাণ করার চেষ্টা করছে ও আমাদেরই বোধহয় বলেছে। উগ্রবাদী মানে আপনারা কেন মনে করছেন যে আপনাদেরই বলতে কারা একটু বলবেন, রিজওয়ানা কাকে মেনশন করেছে? আপনি কি তার মানে বলছেন যে আপনাদেরই বলেছে? ঠিক আছে, আপনাদেরই বলেছে, আমি তো বলি না, আপনি এটা বলছেন কেন? উনি কাকে বুঝিয়েছে আপনি একটু বলবেন? অনেক মানুষজন থাকে, কাকে মনে করেন আপনি? না শুনে কে ভাই বাংলাদেশের আপনি ইতিহাসে কাকে বুঝেছেন? আচ্ছা আমি বুঝি নাই, আমি আমাকে মনে করছি, আমি কোন দলকে বুঝি না, আপনি বলেন আপনি কাকে? আমি ব্যক্তিকেন্দ্রিক অনেক মানুষ কাকে বলেছে? অনেক ব্যক্তিকেন্দ্রিক মানুষ আছে যারা নারীদের, ইয়েস কারা বলেন আপনি? আপনি না চিল্লায় যদি একটু শোনার চেষ্টা করেন, আপনার কান যদি সজাগ রাখেন, আমি তো এই যে আমার মুখ সজাগ রাখছেন, আপনি মুখ না, আপনি মুখ না, আপনি সজাগ রাখেন, আমি তো বলছি প্লিজ। রিজওয়ানা কাকে বলেছে? আমি রিজওয়ানা কাকে বলেছে আপনি বলেন? আচ্ছা হোস্ট, আপনাকে একটা রিকোয়েস্ট করি, আপনার কান খোলা রাখলেই বোধহয় কথাটা শুনতে পারবেন, রাইট? এইজন্য আপনার মুখ দিয়ে চিল্লানোর দরকার নাই তো। উগ্রবাদী মানে কারা? নারীদেরকে যারা মেইন স্ট্রিম হইতে দিবে না, রাজনীতি করতে দিতে চায় না, যারা রাস্তাঘাটে গুন্ডামি করবে, যে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাবে, মেইন স্ট্রিম লাইনের দিকে নিয়ে যাবে না, এমন একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চাবে যে জায়গায় তারা বাদে আর অন্য সবাই নস্যাৎ করে দেওয়া হবে, একমাত্র তারাই ঠিক। এই ব্যাপারগুলো তো কোনো দলের না, এই ব্যাপারে টেন্ডেন্সি সম্পন্ন লোক আছে নাই, এইটা তো প্রত্যেকেরই দায়িত্ব। আবার ব্যাপারটা কি বুঝছেন যে এই জাতীয় কিছু ন্যারেটিভ আছে যে ধার্মিক যারা মানুষ তারা উগ্রবাদী কিনা, অ্যাবসলিউটলি নট। অনেক ধার্মিক মানুষ আছেন, তারা সমাজের জন্য অলংকার, তারা সমাজটাকে কারেক্ট পথে ড্রাইভ করেন,
কিন্তু উগ্রবাদী আর ধার্মিক দুইটা শব্দ টোটালি আলাদা একটা ব্যাপার। এই দুইটার সাথে একসাথে মেলানোর কোনো সুযোগ নাই। এই কারণে উনি যখন কোনো দলের কথা বলেন না আমি উগ্রবাদী মানে এইটা বুঝেছি, আপনি কেন মনে করছেন যে আপনাদের দলকে বুঝাইছে? আমি তো এটা বুঝি নাই। কিন্তু সুযোগই নাই, সুযোগই নাই, তারপরেও কেন বাইতুল মুকাররমের সামনে যা মিছিল করলেন? মিছিল করেছেন, সবাই আছে, মিছিল করেছেন, এখানে উগ্রবাদী আমাদের দিয়েছেন, জামাত ইসলামের পেজে যে একটা পদক্ষেপ দিয়েছেন। অতএব আমি এটা বলি, আপনার শুনেন আমাকে শেষ করে, আপনার ওই টাইমে অনেক কথা বলেছেন, আমার উত্তর আমি দিয়ে দিয়েছি। আমার একটু কথা অন্য প্রশ্নে যেতে চাই, ঠিক আছে, আপনার কথা তাইলে মনে হয় যে কথা বলা যাবে না। এর মানে আমি যেটা বুঝেছি আমি বললাম। এখন ওনারা নিজেদের ঘাড়ে ওই যে দোষটা মাখায় নিয়ে, শুধু মাখানেই নাই, এইটা নিয়ে অলরেডি কর্মসূচিও করে ফেলেছেন, তাদের পেজে অনেকগুলা পোস্ট আছে এবং সেটার ভিত্তিতে গিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে গেছেন। ইঞ্জিনিয়ারিং করেছে, অমুক তমক বহু আলাপ নিয়ে চলে আসছে। এটাই যদি কেউ পরিকল্পনা করে তাহলে তো এমন প্রশ্নও কেউ তুলতে পারে যে সারা বাংলাদেশের এই ইতিহাসে একটা দলের এইবারের ইলেকশনের আগে সর্বোচ্চ আসন ছিল 18টা, রাইট? সেই দলটা তো 70-এর মতো আসন পেয়ে গেছে, তাহলে তো কেউ না জোটে না, ওদের আসনই সবচেয়ে বেশি, মানে জামাত ইসলামের আসন বেশি, তারপরে এনসিপিও তো কিছুটা ভালোই করেছে আসলে বলা চলে। তো কেউ না কেউ তো এই প্রশ্ন করতে পারে 18 সিট পাওয়া দল এইবার 70-এর উপরে চলে গেল, তাহলে এটার কোনো মোজেজা আছে কিনা? কিন্তু আমি মনে করি না যে মোজেজা আছে, বরং এই ইলেকশনটাকে ফেয়ারভাবে মেনে নিয়ে যেভাবে তারা পদক্ষেপটা নিয়েছে, এমনকি যিনি প্রাইম মিনিস্টার হয়েছেন শপথের আগে জামাত ইসলামের আমিরের বাসায় গেছে, নাহিদ ইসলামের বাসায় গেছেন, একটা কিন্তু গুড জেস্চার রাজনীতিতে ফেরত আসছে। আবার ইফতারের প্রোগ্রামেও যখন একসাথে যাচ্ছে, এগুলো ভালো কালচার, রাইট? এই ভালো কালচারের ভেতরে হঠাৎ করে আপনি ওইটাও করলেন, আবার এসে বলবেন ইঞ্জিনিয়ারিং করেছে, অমুক করেছে, তমক করেছে। মারি না, ইঞ্জিনিয়ারিং যদি করা হয়, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি এই স্লটে। মনে আছে ওই নরসিংদীতে ইলেকশন করেছিল এনসিপির এক বিজ্ঞ ভাই সারোয়ার তুষারকে ইলেকশনে দাঁড় করে দিল জোট থেকে, এবং তারপরে কি করা হয়েছে, মনোনয়ন প্রত্যাহারের লাস্ট দিনে জামাত ইসলামের যাকে মনোনয়ন দেওয়া হয় তাকে নাকি বাড়িতে আটকায় রাখে, সে নাকি মনোনয়ন প্রত্যাহারের জন্য যাইতে পারে না, এই জাতীয় নাটক করলো। তারপর কয়েকদিন পরে আবার মনোনয়ন প্রত্যাহারের একদম শেষ ডেটের পরে গিয়ে তাদের দল থেকে একটা চিঠি পাঠাইলো যেটা কোনো লিগ্যালিটি নাই, ওইটার কোনো ইমপ্লিকেশন নাই দেখানোর জন্য, এবং তারপর বারবার করে বলার পরেও একজন জোটের প্রার্থী দেওয়ার পরেও তার বিরুদ্ধে কন্টিনিউয়াসলি ক্যাম্পেইন চালিয়েছে। চট্টগ্রামে এই কাজ হয়েছে, নরসিংদীতে এই কাজ হয়েছে, এবং হওয়ার কারণে তারা ওই নিজেরা প্রার্থীরা বারবার করে ফেসবুকে পোস্ট দিয়ে জানাচ্ছে তাদের বিরুদ্ধে মুনাফিকি হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, অমুক তমক। এমনকি ভোটের মাঠেও তারা সরব ছিল, ভোটের জায়গাটাও হয়েছে। তার মানে ওই এনসিপিরও তো অনেক প্রার্থীর বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং তারাই করেছে। এই জাতীয় কথাবার্তা যদি এখন আসে তাহলে এমন অনেক কথা আসবে যেটা অস্বস্তিকর। রাদার যেটা হয়েছে, সবাই মিলে সরকারি দল বিরোধী দল সবাই মিলে একটা গুড সংসদের দিকে যাওয়ার পরে আর্গুমেন্টিভ থাক, সরকার কোনো ভুল করলে বিরোধী দল তো ধরবেই, এবং ধরলেই তো একটা প্রপার বাংলাদেশ হবে। আমি কখনোই মনে করি না যে বিরোধী দল সবসময় আজ্ঞাবহ হইতে হবে, নো। যদি সেটা হয় তাহলে কি হবে, একটা সরকার ঠিকমতো যাচ্ছে তাই করার চেষ্টা করবে, বরং সাধারণ মানুষ এবং বিরোধী দল সবারই রোলটা হওয়া উচিত সরকারের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাও বজায় রাখা। কিন্তু সেই ক্রিটিসিজমটা এমন হওয়া উচিত না যে ঠাকুর ঘরে কেনই বললে দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিবে, অথবা নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যে কাজগুলো করছে এগুলো হবে। এগুলো হলে সামাজিক অস্থিরতা তৈরি হবে এবং আলটিমেটলি রাজনীতির জন্য ভালো কিছু হবে বলে মনে করি না। এই কথাটাই আমি বলার চেষ্টা করছিলাম। যদি মুখ বন্ধ করে কান দিয়ে শোনা যায় তাহলে আমার মনে হয় যে ঝগড়াঝাটি ছাড়াই আমরা একই পয়েন্টে একমত হতে পারি। ধন্যবাদ। আমি জনাব আহাদের কাছে যেতে চাই। আহাদ, আমরা আন্তর্জাতিক নারী দিবস মানে গতকাল দেখলাম যে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তি আত্মপ্রকাশ করলো। এনসিপি তো প্রথমে নারীদের কোনো সংগঠনের কথা ভাবেনি, কিন্তু পরে এসে এর কি প্রয়োজন পড়লো যে এখন একটি নারী সংগঠন খুলতে হলো? না, আপনি আসলে মনে হয় ভুলভাবে জানেন। আমাদের প্রথম থেকে যখন নাগরিক কমিটি ছিল তখনও নারীদের একটা সংগঠন ছিল, সেটা আত্মপ্রকাশ ঘটে নাই। আমরা দেখেছি যে আমাদের অনেকগুলো সংগঠনের আত্মপ্রকাশ অনগোয়িং আছে, এবং আমরা যেহেতু একটা নতুন রাজনৈতিক দল এবং আমাদের রাজনৈতিক বিস্তারের মধ্যে একটা ইলেকশন চলে গিয়েছে প্রসিডিউরের মধ্যে, যেমন আমাদের যুব উইং হয়েছে, শ্রমিক হয়েছে, আমি হেলথের আছি সদস্য সচিব ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের। একইভাবে নারীদেরও আগে থেকে একটা ফরম্যাট ছিল, তারা কাজ করছিল, এবং নারীদেরও বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। আপনি দেখবেন যে নারীদের ব্যানারে আমাদের নারী উইং ছিল না, আমাদের নারী উইং ছিল আগে থেকে, আমাদের নারী উইং আগে থেকে ছিল। একটা উইং আর একটা হচ্ছে যে স্বতন্ত্র প্ল্যাটফর্ম নারী শক্তি, দুটা কিন্তু আলাদা করে আরো একটু এক্সটেন্সিভ আকারে আমাদের নারী উইং করে নারীদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে। এবং আমাদের মূলত 1 বছর তো মাত্র পূর্ণ হলো, আপনারা দেখলেন যে কিছুদিন আগে। এবং এই নারী শক্তির যে নেতৃত্বে আপনারা দেখছেন, তারা কিন্তু নারী উইংয়েও কাজ করেছে। মনিরা শারমিন, এই যে মাহমুদ আমিত, এরা দীর্ঘদিন ধরে আপনি তো অনেকগুলো উইং এর কথা বললেন, এতগুলো উইং এ আপনাদের সদস্য কয়জন? যে সদস্য অনুযায়ী এতগুলো উইং প্ল্যান করা হয়েছে, সেগুলো আত্মপ্রকাশ করতে পারেনি। শ্রমিক উইং আছে আমি যতদূর জানি, আবার এই যে নতুন আসলো নারী হেলথ উইং রয়েছে।
সদস্য কতজন রয়েছে? উইং তো অনেকগুলো রয়েছে। না, সদস্য অনেক। আপনি দেখবেন যে আমাদের যে নতুন সংগঠনগুলো হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয় কমিটি। আগে তো উইং ছিল, উইং এর বিভিন্ন জেলা উপজেলা শাখাগুলোতে আমাদের যে কমিটি আছে, সেই কমিটিগুলোতে এরকম উইং এর সদস্য ছিল। কিন্তু এখন যেহেতু আলাদা স্বতন্ত্র প্ল্যাটফর্ম হচ্ছে, যে এগুলা এনসিপির সহযোগী সংগঠন, তখন এই সহযোগী সংগঠনে তো গতকালকে মাত্র কেন্দ্রীয় কমিটি হলো, এবং এরা তখন যে উইংগুলোর সদস্য আছে, এই সদস্যগুলোকে তখন এই মানে প্ল্যাটফর্মের আন্ডারে আনবে এবং তারা কাজ করবে। এবং নারীদের নিয়ে যে রাইটস অ্যান্ড প্রিভিলেজ নিয়ে কথা বলা বা বিভিন্ন জায়গাগুলো থেকে আপনারা দেখছেন সবসময় সরব ছিল, তারা কিন্তু দীর্ঘ আলোচনা আছে। এবং আমি খুব একটা স্পষ্ট করে দেখতে চাই যে আমাদের যখন এই গতকালকে আমাদের পেজ থেকে দেখা হলো, সেখানে কমেন্টে বিভিন্ন রাজনৈতিক দলের যে বুলিংটা, এটা আসলে আপনি কি দেখতে পাচ্ছেন? যে আপনারা দেখছেন যে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনারা নারীদের সাথে সরব এবং নারীদেরকে, নারীর ক্ষমতায়ন নিয়ে আপনারা এত কথা বলছেন, কিন্তু আপনাদের নেতাকর্মী যারা রুট লেভেলে আছে, হয়তোবা আপনাদের কোনো কন্ট্রোল নেই, তারা আবার আমাদের এখানে কমেন্টে গিয়ে, আপনি নিশ্চয়ই আমাদের সব পাবলিক, আপনি নিজে যাবেন, গিয়ে তাদের প্রোফাইলে দেখবেন, প্রোফাইলে গিয়ে লেখা আছে তারা কে কোন পদে, আপনি দেখবেন। এগুলো তো জামাত ইসলাম শিবির করে। এটা অবশ্যই না। এবং আমি আপনাকে ছবি আপনাদের নারী নেতৃত্ব কেন চলে গেল জানতে চাই। স্পেসিফিক জাতীয়তাবাদী দলের আমি খুব লজ্জা হচ্ছে, আমাদের নারী উইং এর সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু হয়েছে, তাকে উদ্দেশ্য করে আমি কথাটা বলতে পারছি না যে জাস্ট মানে রক্ষিতা পতিতা বৃত্তি, এই কথাগুলো বলা হয়েছে যে সে এগুলা করে বিভিন্ন জায়গায় বেড়ায়, এবং এইটা একজন জাতীয়তাবাদী প্ল্যাটফর্মের ডক্টর যার কিনা পোস্ট আছে এবং তার ফেসবুকে প্রোফাইল আজকে মাহমুদা মিতু তার নিজের প্রোফাইল থেকে শেয়ার করেছে। এগুলো কি আপনারা কি এগুলো চোখে দেখেন না? এটা তো হওয়ার কথা না। আমরা তো সহযোগী, আমরা সবাই যে কথা বলছেন যে তাকে যে কথাগুলো বলা হয়েছে, জনাব আহাদ, আমি একটু বলতে চাই। এত কথা বলছেন, আবার আমাদের নারী যখন কোনো কাজ করবে তখন এসে আবার এখানে কমেন্ট করছেন। জনাব আহাদ, আমি একটু বলতে চাই, আমাকে একটু শুনুন। আপনি যেমনটি বলছেন যে ডক্টর মিতুকে বিভিন্ন অশ্রাব্য ভাষা বলা হয়েছে বা সেগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে তার বিপরীতে, কিন্তু সেগুলো তো কমেন্ট বক্সে বা তার ব্যক্তিগত ইনবক্সে, এরকম মেসেজ তো আমিও প্রতিদিন পাচ্ছি। আমার কমেন্ট বক্সেও অনেক আসে আমাকে এই ধরনের কথা, কিন্তু সেগুলো কি আসলে রাজনীতিতে প্রচলিত হতে পারে? অবশ্যই। আপনি যখন কোনো একটা দলের পোস্টেড লিডার এবং আপনি সোশ্যাল মিডিয়াতে আরেকজন নারী নেত্রীকে গালাগালি করবেন, তখন তো এটা অবশ্যই আমল নিতে হবে। আপনি যদি ম্যাঙ্গো পিপল হইতেন, আপনি কোনো রাজনৈতিক দলের না সমর্থক, আপনি দেন আপনার দল কিন্তু আপনার লেজিটিমেসি নিবে না। বাট আপনি যখন একটা দলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত, ড্যাবের যখন দায়িত্বপ্রাপ্ত, তখন তো আপনাকে ওটা অবশ্যই আমলে নিতে হবে। এবং আমাদের সাথে ড্যাবের মহাসচিব, প্রেসিডেন্ট সবার সাথে সুসম্পর্ক, এবং আমরা আমাদের জায়গা থেকে একসাথে কাজ করেছি, দীর্ঘ এখনও কাজ করছি। আমাদের ইফতার মাহফিলে আমরা গতকালকে ইফতার হয়েছে, পরশুদিন আমার ড্যাবের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা হয়েছে, সুসম্পর্ক আমাদের আছে। কিন্তু যখন লোয়ার টায়ারের লিডাররা এইসব কথা কাদা ছোড়াছুড়ি করে, আমি আহ্বান করছি আমরা একটা সুশীল সংগঠন করি এবং আমাদের একটা পেশাজীবী সংগঠন। আপনার দায়িত্বশীলতা জায়গা আছে, আপনি একজন চিকিৎসক, এই জায়গাতে আপনি এই কথাগুলো বলতে পারেন না। এইটা আসলে দায় কিন্তু ড্যাবকে নিতে হবে। আপনি কি তাহলে এই যে ফেসবুকের কমেন্ট বা ইনবক্সের মেসেজ, এগুলোকে গুরুত্ব দিচ্ছেন? রাজনীতিতে এগুলোকে গুরুত্ব দিচ্ছেন না? রাজনীতিতে গুরুত্ব বলতে আপনি দেখেন যে আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য সোশ্যাল মিডিয়াতেও জেনেছেন। সোশ্যাল মিডিয়া জানার পরে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে অবশ্যই একটা কমেন্টকে আপনাকে গুরুত্ব দিতে হবে। কি আসলে তিনি এই সব কথাগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন বা না? গুরুত্বের জন্য না। আমি ভাইয়া যে কথাগুলো বললেন যে এনসিপি বা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য কি এক কিনা, আমি বলি এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। এইটা এনসিপির কোনো স্টেটমেন্ট না। আমি দিনাজপুর 5 থেকে ইলেকশন করেছি, আমি 4000 ভোটে হেরেছি। আমি শেষ করি। আমি যখন 4000 ভোটে হারি, 5000-এর কম ভোটে আমার মনে হতে পারে যে এখানে কোনো ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা, আমি সেটা করি না। আমি আমার যে প্রার্থী ছিল তার সাথে সৌজন্য বিনিময় করেছি, কথা বলেছি, তাদের পরিবারের সাথে দেখা করেছি, এবং যে প্রার্থী ছিল তাদের সাথে দীর্ঘ আলোচনা, এবং এখনও আছে আমাদের সুসম্পর্ক। যে আমরা একটা এলাকার উন্নয়নের জন্য আপনিও কাজ করেছেন, আমিও করেছি, আমি আপনাকে সহযোগিতা করব। আপনি আমার জায়গা থেকে কোনো পরামর্শ থাকলে আপনাকে আমি দিব, আপনি আমার সাথে কোনো পরামর্শ থাকলে দিবেন। আমরা একসাথে দিনাজপুরের হয়ে কাজ করতে চাই। ঠিক একইভাবে প্রত্যেকটা আসলে বিরোধী দল হোক বা সরকারি দল হোক, সংসদে যারা গিয়েছে সবাই কোয়ালিফাইড, তারা ঐক্যমতের ভিত্তিতে আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য কাজ করবে বলে আমরা মনে করি। এখানে বিরোধী দলের কথা থাকবে, সরকার কোনো ভুল করলে আমরা কথা বলবো, তাই বলে যে দমন পীড়ন, এই যে মামলা হচ্ছে, এই মামলা তো ফ্যাসিবাদের চরিত্র। নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য মামলা কেন হবে?
তার কথা তার যদি কোনো কথা থাকে তাহলে আলোচনা হতে পারে, তারা বসতে পারে, অথবা ব্যক্তি মির্জা আব্বাস সাহেব উনি নিজে মামলা করতে পারে, আপনার জন্য আরেকজন মামলা করবে। এটা তো গুড মেসেজ যাচ্ছে না জি আহাদ, আমি আমার উত্তর পেয়েছি। আমি শুধু আপনার কাছে এক কথা একটি উত্তর জানতে চাই, গতকাল তিনি যেই মন্তব্যগুলো করেছেন আপনি কি সেই মন্তব্যগুলোকে সমর্থন করেন? না, অবশ্যই না। এটা আমাদের এনসিপির পক্ষ থেকে এটা সমর্থন করার কোনো সুযোগ নাই। জি, এটা আমি সে আমার ব্যক্তিগত উত্তর জায়গা থেকে বলেছে এবং জনাব এটা আহাদ, আমি এনসিপির আমার কোনো উত্তর স্টেটমেন্ট পেয়েছি। না। আমি জনাব রাশেদের কাছে যেতে চাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন এর মাঝে জনাব আহাদ যখন কথা বলছিলেন। না, আমি বলছিলাম যে উনি যে গালির কথা বললেন, আমি তো জিজ্ঞেস করলাম যে কোন দল গালি দিয়েছে। উনি বললেন যে ড্যাবের একজন কর্মী, মানে খুব লোয়ার পর্যায়ের একজন ডাক্তার। তো আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, যখন আপনারা জামাতের সাথে ছিলেন না, তখন তো জামাত এবং শিবিরের নেতৃবৃন্দরা আপনাদের গালি দিচ্ছে, এই অভিযোগ আপনারা টকশোতে করেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন। এখন যখন জামাতের সাথে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেছে, তখন আপনারা বলছেন যে বিএনপির নেতৃবৃন্দ আপনাদেরকে গালি দিচ্ছে। কিন্তু এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে আমরা যতটুকু জানি বা দেখি যে সাধারণত গালি দেওয়ার ক্ষেত্রে উস্তাদ জামাত এবং শিবিরের কর্মীরা, এবং তারা সেটি করে থাকে। মানে এটি তাদের আসলে এক ধরনের রাজনীতি, যে মানুষকে আসলে ঘায়েল করা, মানুষকে গালি দেওয়া, এই অভিযোগ আপনাদের পক্ষ থেকেও ছিল। কিন্তু এখন আপনি যে অভিযোগটা করলেন, আমি বলছি না যে বিএনপি ফেরেস্তাদের দল, বরং জামাত দাবি করে থাকে তারা ফেরেস্তাদের দল। হ্যাঁ, বিএনপির একজন কর্মী অপরাধ করলে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়। এই যে আপনি যেটি বললেন, খুব ভালো কথা, যে বললেন যে এই ধরনের মামলা তো ফ্যাসিবাদের চরিত্র। তো আমি যখন আপনার কথা শুনলাম, আমার কাছে অত্যন্ত খারাপ লাগলো। এরপরে আপনি ব্যাখ্যা দিলেন, বললেন যে যিনি সংক্ষুব্ধ তিনি দিতে পারতেন। এটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে বিএনপি পক্ষ থেকে ওই ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আপনার দল, আপনি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত বক্তব্য, আপনি কোনোদিন তাকে জবাবদিহিতার আওতায় আনলেন না। যখন আপনি জবাবদিহিতার আওতায় আনছেন না, তখন এটা কখনোই নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত বক্তব্য হতে পারে না। বরং আপনাদের একজন বড় নেতার সাথে আমার কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন, ভাই দেখেন, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই যে কথাগুলো বলছে, এর মাধ্যমে কি এই নেতাদেরকে সাইজ করা হচ্ছে না? তো তিনি তো এগুলো তার বলা উচিত, নাহলে তো নেতারা সাইজ হবে না। অর্থাৎ আপনারা একদিকে বলছেন টকশোতে এসে, মিডিয়াতে এসে, যে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য, অন্যদিকে তাকে দিয়ে আপনারা নেতাদেরকে মানে এক ধরনের বলা যায় যে সাইজ করছেন, নেতাদেরকে মানুষের কাছে আপনার বিতর্ক সৃষ্টি করছেন। আপনি দেখেন, যদি আজকে জনাব মির্জা আব্বাস সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করে, তখন কি করা হবে? তখন এই যে গতকাল দেখেন নাই যে একটা প্রেস রিলিজ দিয়েছে নাহিদ ইসলাম, ঠিক সারা দেশে আন্দোলন শুরু করবে। এই যে আমরা যে কথাগুলো আমরা শুনি যে জামাতের আমির সাহেব এবং এনসিপির আহ্বায়ক সাহেব, তারা দুইজন আসলে ইলেকশনে পাশ করে নাই, তাদেরও অনেক অভিযোগ আছে যে এই 50টি আসনে এই ধরনের কারচুপি হয়েছে। ঠিক সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের লোকে মুখে এবং ওই এলাকার যারা প্রার্থী, তাদেরও এই ধরনের অভিযোগ আছে যে এই দুজন পাশ করে নাই। মূলত অন্তর্বর্তীকালীন সরকার ইঞ্জিনিয়ারিং করেছে। কি ইঞ্জিনিয়ারিং? যদি এনসিপির আহ্বায়ক এবং জামাতের আমিরকে যদি এমপি হিসেবে না দেখানো হয়, তারা তো ইলেকশনটা মানবে না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কি করবে? তখন কি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে? না, তারা এই দায়িত্বটা নিতে চায়নি, যে কারণে তারা আসলে এই দুজনকে পাশ দেখিয়েছে। এ ধরনের অভিযোগ তো শোনা যাচ্ছে, আপনিও শুনেছেন নিশ্চয়ই, শোনেন নাই? এই ধরনের অভিযোগ তো ওই এলাকার প্রার্থীরাও দিচ্ছে। মানে আপনি শুধু বলছেন ইঞ্জিনিয়ারিং, কিসের ইঞ্জিনিয়ারিং? কোথায় ইঞ্জিনিয়ারিং? আপনি বলছেন যে 30টিকে 50টি, মানে সংখ্যাটা কি 30টি না 50টি? বিএনপির তো অভিযোগ আছে। আপনার কথা হলো, আপনি একদিকে বলছেন যে আলোচনা সমালোচনা থাকবে, আবার আমরা একে অপরকে সহযোগিতা করবো। আপনি আপনার আসনের কথা বললেন, খুবই চমৎকার। কিন্তু কি জামাত ইসলাম কি আসলেই সরকারকে সহযোগিতা করছে? আমি দেখলাম যে এনসিপিকে নিয়ে কথা বললে আপনি এতটা খুব বেশি গুরুত্বর সহিত উত্তর দিচ্ছেন না। কিন্তু আমার ভাই সাইদ আব্দুল্লাহ যখন যখন সৈয়দা রিজওয়ানা হাসান যে বক্তব্য দিয়েছে, তার বক্তব্যের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছিলেন, তখন আপনি আবার মাঝখান দিয়ে সেটা কাউন্টার দিচ্ছিলেন। আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি বর্তমানে কি আসলে নিজের রাজনীতি করছে, নাকি এনসিপি বর্তমানে জামাতের মুখপাত্র, সেটিও আমাদের দেখা দরকার। আপনারা আবার জামাতের নেতারা একই কথা বলছেন, না এনসিপিকে আমরা মানে তারা হয়তো আমাদের সাথে রাজনৈতিক সমঝোতা হয়েছে, কিন্তু এনসিপির সকল দায়িত্ব আমরা নিব না। কিন্তু এনসিপি ঠিকই জামাতের সকল দায়িত্ব নিচ্ছে, তাদের হয়ে উত্তর দিচ্ছে। তাহলে আমি বিষয়গুলো আসলে বুঝছি না। আমি আগেই বলেছিলাম, আমার বিষয়ে তিনি অস্বীকার করলেন যে এনসিপির মোটামুটি 80% নেতৃবৃন্দ তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে তারা আসলে জামাত শিবিরের সাবেক নেতৃবৃন্দ। এখন এক দল করে তো আরেক দলে যাওয়াই যায়, এটা আমি অপরাধ হিসেবে দেখছি না। আমিও তো গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, বিএনপিতে যোগদান করেছি, যেটা নিয়ে তিনি আপত্তি জানালেন। বাংলাদেশে দেখেন এই ধরনের মানে ট্রেন্ড তো আছে। কিন্তু আমার কথা হলো, আমি কি আদর্শচ্যুত হয়ে একটা দলে গিয়েছি, নাকি যে দলের সাথে আমার আদর্শের মিল আছে আমি সেখানে গিয়েছি? বিএনপির সাথে গণ অধিকার পরিষদের রাজনৈতিক জোট হয়েছে এবং বিএনপি সরকারের প্রতিমন্ত্রী নুরুল হক নূর
বিএনপির সাথে গণ অধিকার পরিষদ 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন করেছে। বিএনপির সাথে গণ অধিকার পরিষদের আদর্শিক মিলের জায়গাটা আছে বলেই তো আমরা সেখানে গিয়েছি। আর নুরুল হক নূর বিএনপি সরকারে আছে, আমি বিএনপিতে আছি। আমরা যেখানে থাকি আমরা সেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করছি, জনগণের রাজনীতি করছি। কিন্তু আপনারা তো আসলে সেই জনগণের রাজনীতি, জনগণের কথা বলতেছেন। আপনি বলতেছেন যে জনগণ এটা চায় না, জনগণ এটা চায়। তা আমার কথা হলো যে বিএনপিকে তো জনগণ চায় না যেটা আপনি বলছেন, তারপরেও এই বিএনপিকে মানুষ ভোট কেন দিল সেই উত্তরও আপনার কাছে নাই। আপনি বললেন যে আপনার জনগণ তো চাই সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ। আমার কথা হলো কোন জনগণ? বিএনপি শুরু থেকেই ওই জনগণের কাছে, যে জনগণের কথা আপনি বলছেন সেই জনগণের কাছে কমিটমেন্ট করেছিল যে আমরা ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়ন করব। বাংলাদেশে আপনি দেখেন বিএনপি সহ আমরা যারা একসাথে যুগপৎ আন্দোলন লড়াই সংগ্রাম করেছিলাম তাদের কিন্তু 31 দফা, হ্যাঁ ছোট করে বলবো, তাদের কিন্তু আপনার 31 দফা ছিল সংস্কারের দফা। আপনার জামাত ইসলামের কি সংস্কারের দফা ছিল? জামাত ইসলাম যুগপৎ আন্দোলন বা এই ধরনের কি আন্দোলন সৃষ্টি করেছিল? গণ অভ্যুত্থানের সময় কিভাবে কি কাজ হয়েছে, দলগুলোকে কিভাবে নামাতে হয়েছে, সেই বিষয়গুলো তো আপনার জানা উচিত। আমি শুধু এতটুকুই বলি, দেখেন যখন আপনার জামাতকে নিষিদ্ধ করা হলো সবার আগে কিন্তু বিএনপি এটার প্রতিবাদ জানিয়েছে, বিএনপি বিবৃতি দিয়েছে এবং জামাতকে আন্দোলনে গণ অভ্যুত্থানে যুক্ত হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। এই যে আন্দোলনে পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে যুক্ত হলো, একদিকে ছাত্ররা নামলো, একদিকে আপনার সাধারণ মানুষ নামলো, সেক্ষেত্রে তো সংগঠিত শক্তি বলতে তো রাজনৈতিক দলকেই বোঝায়। সেই অঙ্গ সংগঠনগুলো ছাত্রদল, যুবদল, শিবির, বিএনপি মানে তাদেরকে বোঝায় বা জামাতকে বোঝায়। তো এই পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে নামলো, তাদের কিন্তু নামানোর ক্ষেত্রে সব থেকে বেশি ভূমিকা রেখেছে আপনার বিএনপি, এবং বিএনপি এই সমন্বয়টা করেছে। সেটা হিস্ট্রি আপনাকে, ইনার হিস্ট্রি আপনাকে জানতে হবে, আপনি তো সেই বিষয়গুলো জানেন না। এই জন্যই আপনি এসে টকশোতে বলেন যে বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি চাঁদাবাজ। তো বিএনপি চাঁদাবাজ আপনারা কিভাবে চলছেন? আপনাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কি থানা থেকে চাঁদাবাজদের ছাড়ানোর অভিযোগ নাই? আপনি বলেন আপনাদের বিরুদ্ধে কি ডিসিএসপি নিয়োগের অভিযোগ নাই? আপনাদের দুদকে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদেরকে কেন বাদ দেওয়া হলো, এগুলো তো হিস্ট্রি আছে। আপনাদের ব্যক্তিদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে, নতুন করে তদন্ত দাবি জানান, এখন ক্লিন সার্টিফিকেট আসে কিনা, কোথায় কি হয়েছে? এই যে গণ অভ্যুত্থানের চেতনা, শেষ করি একটু, আপনি তো প্রশ্ন করেন না, আমার মতো আমাকে ছেড়ে দিয়েছেন, আমার মতো একটু শেষ করে দিই। দেখেন আপনাদের বিষয়ে যে অভিযোগ অনুযোগ, আপনারা তো উসমান হাদিকে নিয়ে রাজনীতি করছেন। এই উসমান হাদি এনসিপিকে নিয়ে কি করেছে? জুলাইয়ের চেতনা ধ্বংস করেছে এনসিপি। উসমান হাদি কথা বলে যায়নি। উসমান হাদি আপনাদের নিয়ে কি করেছে? যখন উসমান হাদি ছিল তাকে কোথাও মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন? এখন যখন দেখছেন যে উসমান হাদির জন্য মানুষের কান্না, মানুষের ভালোবাসা, তখন আপনারা সেই জুলাইয়ের চেতনা বিক্রি করা বন্ধ করে দিয়ে এখন উসমান হাদির চেতনা বিক্রি করা আপনারা শুরু করেছেন। কিন্তু এই উসমান হাদি এনসিপির নেতাদের যে চাঁদাবাজি, অন্যায়, অপকর্ম, তার বিরুদ্ধে কিন্তু নতুন প্ল্যাটফর্ম এই ইনকলাব মঞ্চ গঠন করেছিল। এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে না, এটা জামাতের বিরুদ্ধে না। এটা কিন্তু যখন এনসিপির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন জুলাইয়ের চেতনা থেকে যোজন দূরে সরে গিয়েছে, তখন কিন্তু ইনকলাব মঞ্চ গঠিত হয়েছে। আজকে সেই ইনকলাব মঞ্চের উসমান হাদি, আমাদের ভাই, শহীদ হয়েছে, আমাদের থেকে বিদায় নিয়েছে। আপনারা জুলাইয়ের চেতনায় যখন কাজ হচ্ছে না, তখন আপনারা এই আমাদের ভাই উসমান হাদির চেতনা আপনারা বিক্রি করছেন। তো এইভাবে চেতনা বিক্রি করে কিন্তু আওয়ামী লীগ পার পায়নি, আপনারাও পার পাবেন না। করতে চাই, ইনকলাব মঞ্চটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আপনার কি ধারণা আছে কিনা? ইনকলাব মঞ্চ কবে প্রতিষ্ঠিত হয়েছে এক্সাক্ট তারিখ আপনি না জানলে তো ভুলে ইনকলাব মঞ্চ গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মে তৈরি। ইনকলাব মঞ্চ এনসিপি কে কাউন্টার দেওয়ার জন্য আলাদাভাবে তৈরি হয় নাই। যখন ওসমান হাদি আমাদের জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়, তখন কিন্তু ওসমান হাদি আমাদের সহকর্মী ছিল। ইনকিলাব মঞ্চের সে মুখপাত্র, আমি শেষ করি, যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সে জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিল। যখন আমরা এনসিপি করি, নতুন করে এনসিপির কাউন্টার হিসেবে ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছিল। আপনার এই স্টেটমেন্টটা আপনি ফিরে নেবেন বলে আমি আশা করি, কারণ আপনি এই পার্সপেক্টিভ না, আপনি এটাকে ফিরে নিতে হবে। আপনি বলবেন যে আমি জানি না, আমি ছাত্র আন্দোলনের নেতারা একের পর এক ওসমান হাদির সাথে আপনার চেয়ে আমার, তখন তো ইনকিলাব মঞ্চ সামনে আসে, তাই না? ওসমান হাদির সাথে আপনার চেয়ে আমার অ্যাটাচমেন্ট বেশি। ওসমান হাদির সাথে আমার, মানে আমি ওসমান হাদির কি করেছি না করেছি এটা বলতে চাই না, আমি জাস্ট বলেছি ওসমান হাদির চেয়ে আপনার চেয়ে আমার অ্যাটাচমেন্ট বেশি। এবং ইনকিলাব মঞ্চটা এভাবে তৈরি হয়, আপনি অ্যাটাচমেন্ট দিয়েছেন সেটা সম্পূর্ণ ভুল। ওসমান হাদি আমাদের সাথে সঠিক হচ্ছে, ইনকিলাব মঞ্চ আগে গণঅভ্যুত্থানের সময় তৈরি হয়েছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কেন, মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্য অনেকগুলো মঞ্চ তৈরি হয়েছিল, শুধু ইনকিলাব মঞ্চ না। ওনার উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, ওনার উদ্দেশ্য জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা অবশ্যই। এবং এই জন্য আমরা নাগরিক কথা বলে নাই না, সে আলাদা স্বতন্ত্রভাবে কাজ করতে চেয়েছিল। এবং আমরা আমাদের আমি শেষ করি, আমাদের আলোচনা ছিল জোটে একসাথে কাজ করার। আপনি হয়তো জানেন না, আমাদের আলোচনা ছিল আমরা
নির্বাচন যদি করি, নির্বাচন প্রক্রিয়ায় যাই, তাহলে আমরা জোটে একসাথে কাজ করার আমাদের আলোচনা ছিল। জি। শেষ পর্যন্ত তখন তো জোট হয় নাই। পরিষদের সাথে ছিল, হ্যাঁ, আলোচনা সত্ত্বেও ছিল। রাষ্ট্র সংস্কারের সাথে already আমার জোট প্রশ্ন হচ্ছে হয়েছিল। যে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদি আমরা একসাথে কাজ করেছি। এনসিপি যখন ফরমেশন হয় তখন সে বলেছে যে সে অরাজনৈতিকভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায়, যেটা কিনা সব জায়গায় অরাজনৈতিকভাবে কথা বলবে। আপনি কি আমার একটা সে specific রাজনৈতিক প্রশ্নের উত্তর দিবেন? প্ল্যাটফর্মে থাকতে চায় নাই। আমার একটা শেষ করি, আমি শেষ করি, আমি শেষ করি। একটু আমি সায়েদ আব্দুল্লাহকে সুযোগ দিতে চাই, একটু সায়েদ আব্দুল্লাহকে সুযোগ দিতে চাই, উনি অনেকক্ষণ ধরে বসে আছেন। আমি এই জন্য আপনাকে বলছি যে আমি যে কথাটা বললাম, এনসিপি যে আসলে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করছে না, এবং তিনি আরো মানে সমালোচনার ভাষায় কথা বলেছিলেন, এই কথাগুলো কি তিনি আসলে এনসিপি কে নিয়ে বলেন নাই? উনি কি বিএনপি কে নিয়ে কথা বলেন নাই? হ্যাঁ, বিএনপি কে নিয়ে বলেছেন, জামাত কে নিয়ে কথা বলেন নাই? কে নিয়ে বলেন নাই? অবশ্যই, সে তো এই কারণে ওসমান হাদি, হ্যাঁ। সে সবাইকে নিয়ে কথা বলেছে। তাহলে আপনি কেউ কেন ভুল বলছেন? করলে আপনি স্পেসিফিক কেন বললেন? কিছুক্ষণ শুধু পরে NCP আবারও কে নিয়ে একটা কথা অনুরোধ বলছেন। করছি, আপনার তো বলা উচিত আমি এনসিপি কে নিয়ে আব্দুল্লাহকে বলেছে, প্রশ্ন করতে চাই, সৈয়দ আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই, একটু সুযোগ চাই, একটু সুযোগ চাই। আমি জনাব আমি আরো বলি, আপনি যে গালির কথা বললেন, নাসিরউদ্দিন এতক্ষণ ধরে আলোচনার টপিক আমরা মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে আছি। বাংলাদেশ অসতরে যাচ্ছে, অসুবিধা নাই, কিন্তু আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে আছি। গালির কথা বললেন, আমি বলি গালি, আমি শেষ করি, আপনি তো আমার কথা মধ্যে ইন্টারাপ্ট করবেন না। গালির কথা বললেন, মির্জা আব্বাস কে গালি দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, এটাতে আপনার খারাপ লাগছে, কিন্তু ড্যাবের একজন নেতা যে আমার নারী কর্মীকে হেয় করছে, গালি দিচ্ছে, সেখানে আপনার কোনো প্রতিবাদ নাই। সেখানে বলতে পারেন যে লোয়ার টায়ারের একটা লিডার, এটা তো হতে পারে না। আপনি তো নিজেই বলেন লর্ড টায়ার, আপনি নিজেই না, বলেছেন। এইটা তো আপনি বলছেন যে ওই গালি সম্পর্কে আপনার স্টেটমেন্ট কি? অবশ্যই ধরনের গালি আমি allow করি না। এই প্রশ্নের উত্তর আমি জনাব আহাদের কাছ থেকে পড়ে নেব। একজন কর্মী, আপনি বলেন যে সে অবশ্যই আমি এটা allow করি না। আমি কোনো গালি allow করি না। আমি নিজে আপনি যে আমাকে বলেন, জনাব আহাদ এবং আপনি জনাব বললেন রাশেদ যে আপনাদেরকে অনুরোধ করছি, আমি সায়েদ আব্দুল্লাহকে প্রশ্ন করতে চাই। সায়েদ আব্দুল্লাহ, আমরা দেখেছি, আমি প্রশ্ন করতে চাই, সায়েদ আব্দুল্লাহকে প্রশ্ন করতে চাই, আমাকে সুযোগ দিতে হবে। কিন্তু বিএনপি ড্যাবের একটা নেতা বক্তব্য দিয়েছে, ড্যাব তো কোনো স্টেটমেন্ট দেয়নি, তাহলে কি আমি কি বলবো ড্যাব এটা কি সমর্থন দিচ্ছে? আপনি কিন্তু আপনি আপনি তো এটাই বললেন যে নাসির বক্তব্য দিয়েছে, এনসিপি কোনো স্টেটমেন্ট দেয় নাই, তার মানে এটা এনসিপি গ্রহণ করলো। তাহলে কি বলবো যে ড্যাব, আমি আপনাদের একটু অনুরোধ করছি, আপনাদের দুজনকে একটু অনুরোধ করছি, জনাব আহাদ আপনাকে অনুরোধ করছি, আমাদের আরেকজন অতিথি বসে আছেন, দেবের যারা প্লিজ আমাদের একজন অতিথি বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি একটু সুযোগ দেওয়ার জন্য, একজন অতিথি বসে আছেন। সাধারণ সম্পাদকের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি বললেন না? হ্যাঁ, অবশ্যই। তাহলে কি আপনি এই কর্মীর ব্যাপারে তাকে জানিয়েছেন? মনে করেন যে ডেবের সভাপতি সাধারণ সম্পাদক একজন কর্মী কোথায় কি কমেন্ট করেছে তিনি হয়তো জানেন না, এরকম বিএনপির হাজার হাজার কর্মী আছে, অঙ্গ সংগঠন আছে, ঠিক আপনারও আছে, তো এটা হয়তো তিনি জানেন না। আপনি যেহেতু আপনার তাদের হেলথ উইং এর গুরুত্বপূর্ণ একজন নেতা, আপনি যেহেতু বিষয়টা দেখেছেন, আপনি তাদের কাছে বিষয়টা অবহিত করেন, অবহিত করার পর যদি ব্যবস্থা না নেয় তখন টকশোতে এসে আবার বলবেন। বাট বিএনপি এই বিষয়ে যখন যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, যত বড় নেতাই হোক না কেন, তার বিষয়ে বিএনপি পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু আমার কথা হলো যে আপনাদের যিনি গুরুত্বপূর্ণ একজন নেতা, তার বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করছেন না, আবার বিভিন্ন যুক্তি তর্ক উত্থাপন করছেন। আপনি যে চাঁদাবাজির কথাটা বলতেছেন, আপনার দলের মধ্যে চাঁদাবাজ নাই, বিভিন্ন জায়গায় কি চাঁদাবাজ ধরা পড়ে নাই, এখন পর্যন্ত কেউ কেউ গ্রেফতার হয়ে আছে, তো ভাই তাহলে অন্যদিকে বক্তব্যগুলো চলে যাবে, আলোচনা দীর্ঘ হবে। হবে তো আমরা যে আপনাদের কাছে বিকাশ শুনতে পাই, আপনারা বিকাশ গণঅধিকার, এগুলো কি আমরা কথা বলবো? আমি আপনাকে অনুরোধ করছি, আমরা দেখতে পাই যে ইসরায়েলের আমি আপনাকে অনুরোধ করছি, আমাদের আরেকজন অতিথি বসে আছেন, তার কাছে একটু যেতে চাই। সায়েদ আব্দুল্লাহ, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন চুক্তি হয়েছে, আমি আপনার কাছ থেকে উত্তর জানতে চাই। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন চুক্তি হয়েছে এবং সেই চুক্তিগুলোর কথা এই যে আমাদের কাছ থেকে শিখে আপনি নির্বাচনের সময় বিকাশ ব্যবহার করলেন কেন? তার মানে যেটাকে নিয়ে আপনি আমাকে কটাক্ষ করছেন, আপনি তো সেটাকে ফলো করেছেন। আলোচনা আপনি বিকাশ আপনি কেন, আপনি তো গেলেন বিকাশে, আমরা এটা নিয়ে আপনি আলোচনা তো গেলেন বিকাশে, বিভিন্ন এমবাসিতে আমাদের ছবি থাকে না, এমবাসি আপনি যেতে পারেন না কেন? বিভিন্ন এমবাসিতে আমাদের ছবি যেতে পারেন না কেন? আচ্ছা, আমরা বোধহয় আলোচনার দিকে ফেরত যাই, বোধহয় অনেকক্ষণ ধরে বিব্রত হচ্ছে। যে আমি এটা থেকে বের হয়ে আসছি, এই বিকাশ আপনি ব্যবহার করেছেন, জনাব আপনি শিখেছেন আমাদের জনাব আহাদ এবং জনাব রাশেদ, আমি আপনাদের কাছে একটু সুযোগ চাই, আমাদের আরেকজন অতিথি বসে আছেন, তার কাছে যেতে চাই। জি, আমি জনাব সায়েদ আব্দুল্লাহর কাছে যেতে চাই। সায়েদ আব্দুল্লাহ, অন্তর্বর্তী সরকার শেষ সময়ে এসে বিভিন্ন চুক্তি করেছে এবং বিদেশি চুক্তিগুলো যে করলো সেটি নিয়ে অভিযোগ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির, বলেছেন তাদের সাথে কোনো আলোচনা হয়নি, কিন্তু সরকার বলে গেছে যে বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়েছে। তাহলে এখন কেন তারা একে অপরকে দুষছেন, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় এই যে ক্লারিটির অভাবটা ছিল। ধরেন যে রাজনৈতিক দলগুলোর সাথে অনেক সময় বসা বা আলোচনা কোনো কিছু হলে সেটা কি হয়, প্রেস উইংয়ের বরাদ দিয়ে সেটা কিন্তু সবাই জানতে পারে, রাইট? তো এই যে চুক্তিগুলো হলো, এই কনফিউশনগুলো তৈরি হয়েছে তো, কারণ আপনি যদি আলোচনা করেন ইনফর্মাল ওয়েতে করেছেন, অথবা এমনভাবে করেছেন যে ব্যাপারগুলা
মানুষের সামনে যাতে না আসে। এই কারণেই তো এই ধোঁয়াশাগুলো তৈরি হয়েছে। কিন্তু এমন যদি হতো যে এই চুক্তিগুলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রধান উপদেষ্টা অমুক রাজনৈতিক দলকে আজকে ডাকলেন, তমুক রাজনৈতিক দলকে আজকে ডাকলেন, এইভাবে আলোচনাগুলো যদি হতো তাহলে তো অনেক কিছু পাবলিক থাকতো, তখন কি আর এই কনফিউশন রাইজ করার সুযোগ থাকতো? কেন এমন জিনিস দেখেন নাই যে কিছু ক্রাইসিস শুরু হইলেই প্রধান উপদেষ্টা যমুনাতে ডাক দিতেন বিএনপিকে, জামাতকে, এনসিপিকে, গণ অধিকার পরিষদকে, XYZ আরও অনেকগুলা দলকে। তাহলে এই ব্যাপারগুলো যদি ফর্মালি তারা যদি অ্যাপ্রোচটা করতেন সেটা প্রেস নোটের ভেতরে থাকতো। এর মিনিংটা হলো সেই কমিউনিকেশনটা প্রপার ওয়েতে হয় নাই। না হওয়ার কারণে এখন সবারই কথা বলার সুযোগ আছে। আপনি গোপনে যদি কারোর সাথে কথা বলেন, বলার পরে অস্বীকার করলেন, কিছু তো করার নাই, কারণ আপনি তো এটা অফিসিয়ালি জানান নাই। সো এই জায়গায় কমিউনিকেশনের ঘাটতিটা আছে এবং এমন অনেক চুক্তি করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে সেটা আসলে সবার সাথে আলাপ আলোচনা করে নেওয়াটা উচিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের টাইমে এমন কোনো ডিসিশন নেওয়া উচিত ছিল না যে ব্যাপারগুলো অনেক কনফিউশন রাইজ করতে। এই কারণেই দেখবেন অনেকগুলো আলোচনা কিন্তু গত বছরে একটু মনে করে দেখেন ঠিক এইসব টাইমেই করিডোর নিয়ে একটা কিন্তু ইস্যু খুব সরগরম হয়ে গিয়েছিল। সেই জায়গাতে পররাষ্ট্র উপদেষ্টা আলোচনা করেছিলেন, ইউনূস সাহেব আলোচনা করেছিলেন, এমন অনেক কনফিউশনে রাইজ করেছিল, রাইট? আবার ইউনূস সাহেবের বরাদ্দে জানা গিয়েছিল যে ওই যে ঈদের আগে রোহিঙ্গারা সব অর্ধেকের মতো ঈদ করতে চলে যাবে, ঈদ গেল, ঈদ আসলো, ক্ষমতার পরিবর্তন হয়ে গেল, সেই কাজগুলো হয়নি, সেটা নিয়ে আবার অনেকে হাইপে চলে গিয়েছিল। আনফর্চুনেটলি আমরা দেখতাম তখন ইউনূস সাহেবের সমালোচনা করলে একটা দল তাদের একেবারে তেলে বেগুনে জুজে উঠতো, অ্যাজ ইফ বলা হচ্ছে তারে লেগে যাইতো আর একজনদের। আবার তার কোনো ভালো কাজ, সেটা অবশ্যই যৌক্তিক কাজে অবশ্যই ইউনূস সাহেবের প্রশংসাটা করা উচিত। ইউনূস সাহেব একটা ক্রান্তিকালীন টাইমে এসে বেশ কিছু জায়গায় ভালো কাজ করেছেন। আবার কিছু খারাপ কাজও যেগুলো হয়েছে সেগুলোর জন্য আমরা ভোকাল ছিলাম। আমরা কাউকে কি করতে পারি না, একেবারে ভিলিফাই করে দিতে পারি না, আবার একেবারে ফেরেস্তার মতো কাজ করেছেন এটাও না। আমার অবস্থান হলো মিক্সড, একটা ফিলিংস আছে আর কি। সো ব্যাপারটা হলো এমন অনেক কাজ ঘটেছে না যে তারা করতে চেয়েছে, তাদের সমালোচনা করলে অন্য কেউ উঠে তার পক্ষের লোক হয়ে মানে তার বিরুদ্ধে কেন বলা হইলো এই কারণে লেগে গেছে, এই ধরনের কাজ হয়েছে। আবার ইদানিং খেয়াল করা যাচ্ছে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার অবৈধ অমক তমক এই টাইপের হাইপ তুলছে কেউ কেউ, এটাও একেবারে অন্যায্য কাজ এবং এই ধরনের কাজও বিন্দুমাত্র বরদাস্ত করা উচিত না। সো এই জন্য বলছি যে এই যে ধরনের চুক্তির ব্যাপার, উনি এমন অনেক কিছু নিয়ে বসেছেন, খোশ গল্প করেছেন, অমক করেছেন, তমক করেছেন, কিন্তু এই ব্যাপারগুলো আলাপ আলোচনা করলে তাহলে কিন্তু পলিটিক্যাল দলদেরও একটা সম্মুখ ভূমিকা থাকতো যে এই আলাপ আলোচনার ভেতরে বিএনপি স্টেক দিয়েছে, এইটা জামাত, এইটা এনসিপি, এইটা অমক তমক এই কাজগুলো হয়েছে, রাইট? তাইলে বোধ হয় যে ব্যাপারটার একটু সমস্যার সুরাহা হইতো। দুইজন অনেক লম্বা আলোচনা করছিলেন, আমি এত লম্বা আলোচনা করবো না এই ব্যাপারে, জাস্ট একটু আপনার কাছে আরো একটি প্রশ্ন রয়েছে। 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় 3 জনকে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে পাঠানো হয়েছে, এটি টিএসসি এলাকা। এবং একই ঘটনায় 7 মার্চের ভাষণ ফেসবুকে পোস্ট করবার কারণে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। এবং আরও যদি বলি, ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে 4 জন গ্রেপ্তার হয়েছেন, এই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকেও সন্ত্রাস বিরোধী আইনে মামলার আওতায় আনা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, এই ঘটনাগুলোতে যদি আসলে তাদেরকে সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে পাঠানো হয়, 32 যখন ভাঙা হলো তখন কেন সন্ত্রাস বিরোধী মামলা হলো না? আপনি যে প্রশ্নটা করেছেন, আমি ইভেন্টটার কথা একটু বাদ দিয়ে আমি একটু সাবস্টেন্সের দিকে যাই। সন্ত্রাস বিরোধী আইন যখন করা হয়, সন্ত্রাস বিরোধী আইনটা কি জন্য ইমপ্লিমেন্টেড হবে এগুলো খুব স্পেসিফিকেশন কিছু আছে কিছু কিছু জায়গায়। এবং আপনি যদি XYZ ধরে ধরে বিভিন্ন ক্যাটাগরির ক্রাইম থাকতে পারে, অথবা বিভিন্ন ক্যাটাগরির অনৈতিক, অন্যায্য বা হয়তো টাইমলি না এমন কাজও ঘটতে পারে, সেই ব্যাপারটাকে ওই উপযুক্ত পন্থাতেই ডিল করা উচিত। এখন ঘটনা ঘটলো একটা জিনিস, আপনি নিজের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে দিলেন, এর মিনিংটা হইল এই ব্যাপারটাকে যৌক্তিকভাবে আপনি ডিল করতে ব্যর্থ হচ্ছেন। সন্ত্রাস বিরোধী আইন খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার এবং এইটার মাধ্যমে মিসইউজ করার অনেক সুযোগ আছে। আমি এইটা নতুন না, শেখ হাসিনার আমল থেকেও বহুবার আমি বলে আসছি, এই বিশেষ ক্ষমতায়ন সন্ত্রাস বিরোধী আইন যেগুলো আছে এইগুলাকে যেভাবে দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, এইগুলার ব্যাপারে এক্সট্রিমলি কশাস থাকা দরকার। তার কারণ হলো, ধরেন একটা ব্যাপার কি, আমরা অনেক সময় যেটা মনে করি যে লিগ্যালিটি আর মোরালিটি এই দুইটাকে আমরা মিক্স করে ফেলি। একটু থিওরিটিক্যাল আলাপের দিকে চলে যাচ্ছি, রাইট? অবশ্যই। যে অনেক ব্যাপার আছে মোরালি কারেক্ট না বাট লিগ্যালি ক্রাইম না, রাইট? যে মোরালি আপনার কাছে মনে হচ্ছে এটা তো মোরালি কারেক্ট কাজ হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে লিগ্যালিটিতে কোনো সমস্যা নাই। লেটসে একটা বাচ্চা, আপনি দেখলেন ছোট্ট একটা বাচ্চা, 6 মাসের একটা বাচ্চা, পাশে একটা ড্রেন আছে, ভেসে চলে যাচ্ছে, আপনি সুস্থ সবল মানুষ পাশে দাঁড়ায় আছেন, তাকে জাস্ট এই ড্রেন থেকে একটু তুলে দিলেই সে বেঁচে যায়। আপনি পাশে দাঁড়ায় হাততালি দিচ্ছেন, এই বাচ্চাটা ভেসে যাচ্ছে, কিছুক্ষণ পরে মারা গেল। আপনি কি করেন নাই? আপনি কিন্তু কোনো ক্রাইম করেন নাই, কিন্তু আপনি মোরালিটির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আপনার মোরালিটি কি থাকা দরকার ছিল? বাচ্চাটাকে রেস্কিউ করা। কিন্তু আপনি যে করেন নাই
এটার মাধ্যমে আপনি কি করলেন? আপনি আদতে মোরাল অব্লিগেশনে ফেইল করেছেন, কিন্তু এটা কি ক্রাইম? উত্তর হলো ক্রাইম না। এখন অনেক জায়গায় মোরাল অব্লিগেশনের কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে যেটা আমাদের পছন্দ নাই হতে পারে, ঠিক আছে এটা করা উচিত না, এটা টাইমলি ব্যাপার না, এটা করছে, এটার মাধ্যমে অন্য কোনো অপশন হয়তো বা খুঁজে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওইটাকে দমন করতে গিয়ে আপনি যদি হাইয়েস্ট অর্ডারের একটা পেনাল্টির ব্যবস্থা করে ফেলেন যে ঠিক আছে এটা সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিতে হবে, তাহলে ঝামেলাটা যেটা হয় ওই ক্রাইমটাকে মূল ফোকাস থেকে দূরে গিয়ে বা ক্রাইম বা মোরালিটির এথিক্সের ভায়োলেশন কোনো কিছু, ওইটাকে আপনি অন্য পেনাল্টিতে নিয়ে গিয়ে এই যে বড় একটা বিতর্ক তৈরি করার সুযোগ দিয়ে দিলেন। এই কারণে ব্যাপারটা কি করতে হয় যে কখনোই মশা মারতে কামান দাগানোর দরকার হয় না, কারণ মশা মারতে যদি আপনি কামান দাগায় ফেলেন ওইটার জাস্টিফিকেশন খুঁজতে গেলে অনেকগুলো অপব্যাখ্যা নিয়ে আসতে হয়, যে ব্যাপারগুলো আসলে ল বা এথিক্স বা মোরালিটি কোনো কিছুই সাপোর্ট করে না। এই যে আবার দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। একটা ব্যাপার হলো আপনি আবার ওইটা করতে গিয়ে ধরেন কেউ একজন ক্রিমিনাল মাইন্ডেড ছিল না অথবা ক্রিমিনাল অফেন্স যার আছে ট্র্যাক রেকর্ড, সে যদি আবার এই সুযোগটা নিয়ে আসতে গিয়ে সামনে চলে আসার চেষ্টা করে, তাহলে তো সেই ব্যাপারটাকে আপনি কিভাবে কন্ট্রোলে রাখবেন সেটারও একটা মেকানিজম থাকবে, বাট দ্যাট মেকানিজম মাস্ট নট বি সন্ত্রাস বিরোধী আইন অর এনিথিং এলস। বরং প্রপোর্শনেট কোনো কিছু খুঁজে বের করা যায় কিনা সেটা ভাবতে হবে। আবার কথায় কথায় যে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে, গ্রেপ্তারি করতে হবে, নট নেসেসারি। এমন অনেক কাজ আছে, আপনি যদি মনে হয় যে না এই সমাবেশটা সার্বিক কোনো পরিস্থিতির জন্য ক্ষতিকর হইতে পারে, সেই ব্যাপারটাকে সরায় দেওয়ার মতো কিন্তু আইনসম্মত অনেক বিধান আছে, আপনি সেইগুলো ফলো করেন। সেটা করতে গিয়ে কোনো কারণ ছাড়া যে অ্যারেস্ট করে নমক করেন, এটা আবার আরেকটা অস্থিরতা তৈরি করতে পারে যেটা আদতে ভালো কিছু হবে না, রাইট? এই কারণে আপনার যে কাজটা করছেন ওইটার সাথে প্রপোর্শনেট স্টেপটা নেওয়া হচ্ছে কিনা এটাও গুরুত্বপূর্ণ। সেটা কমও নেওয়া উচিত না, বেশিও নেওয়া উচিত না। আপনার যদি প্রশ্ন শেষ হয় তারপরে ছোট্ট করে আরেকটা কথা বলে খুব আমার আরো সিগনিফিকেন্ট একটা একটা প্রশ্ন আছে আলোচনা। আপনার কাছে, সেটি হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিন্তু বলেছেন যে মুজিব ছাড়া কোনো ইতিহাস হয় না। ঠিক সেই জায়গায় শাহবাগ থানার ওসি আসলে কিভাবে এই 7 মার্চের ভাষণ বাজানোর দায়ে গ্রেফতার করেন, কোন যৌক্তিকতায়? আমার একটা পার্সোনাল স্টেক আছে। আপনি যদি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে চান, সে যে শেখ মুজিবুর রহমান অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা ফিগার হিসেবে শুধু আজকে না, অতীতে না, ভবিষ্যতেও সবসময় থাকবেন, রাইট? এখন কথাটা হলো আমরা দুইটা ব্যাপার ভুলে যাই। শেখ হাসিনার রেজিমে যেটা হয়েছে তাকে রীতিমতো যেভাবে কাল্ট ফিগার বানিয়ে ফেলা হয়েছে, প্রত্যেকটা অন্যায় অপকর্মের জাস্টিফিকেশন তাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে, এতে করে যেটা হয়েছে ওই যে ফাদারলি ফিগার পুট করার কারণে এইটা একটা ঝামেলাটা হয়ে গেছে। যত অন্যায় অবিচার দেখবেন যে মুজিবের নামে স্লোগান দিয়ে আপনি নারীকে হাত তুলছেন, মুজিবের গায়ে স্লোগান দিয়ে আন্দোলন করছে, কেউ যৌক্তিক আন্দোলন করছে, তাকে দমন পীড়নের চেষ্টা করছেন, তার মাধ্যমে জাস্টিফিকেশন খোঁজার চেষ্টা করছেন। এই কাজগুলো একটা নেগেটিভ রোলটা প্লে করেছে। আবার একই সাথে দেখেন মুক্তিযুদ্ধের পূর্বাপর টাইমের যে আন্দোলনের ইতিহাস, সেই জায়গায় তার সিগনিফিকেন্ট রোল ছিল। 1971 সালের যুদ্ধ যখন শুরু হয়েছে তার আগেও তার সিগনিফিকেন্ট রোল ছিল। এই ইতিহাসগুলো কি মুছে ফেলতে পারবেন? উত্তর হলো না। আমাদের ঘটনাটা কি ব্যক্তিগতভাবে আমি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারি, কিন্তু ইতিহাসে যার যতটা অবস্থান সেটাকে কিন্তু স্বীকার করে নিয়েও চলা যায়, রাইট? তার যে অবদানটা আছে এটা স্বীকার করলে ক্ষতিটা কোথায়? দেন আপনি যেমন আমি ব্যক্তিগতভাবে, উনি ওই দেশ স্বাধীন হলো তারপর আসলেন এবং আসার পরেও কিন্তু একটা ব্যাপার সিগনিফিকেন্ট রোল প্লে করেছিলেন। ভারতের যারা সেনারা ছিল বাংলাদেশে সেটাকে ভারতে ফেরত পাঠানোর জন্য উনি কিন্তু সিগনিফিকেন্ট রোলটা নিয়েছিলেন, খুবই শক্ত ভূমিকায় নিয়েছিলেন। এটা তো অবশ্যই প্রশংসা করা উচিত, এটা খুবই সিগনিফিকেন্ট রোল ছিল। আবার তার পরবর্তীতে দুর্ভিক্ষ টাইমে রোল, বাকশাল কায়েম করার ক্ষেত্রে রোল, তারপর বিভিন্ন ক্ষেত্রে এই যে কালা কানুন বিভিন্ন কিছু এনফোর্স করার ব্যাপার, বিভিন্ন জায়গায় মানুষকে মানে এক্সট্রা জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে এক্সিকিউট করার যে প্রসেস, এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই সমালোচনা জারি রাখা উচিত। আমরা কাউকে ফেরেস্তা ভাবতে চাই না, তার যেটা অবদান আছে সেটাকে অবশ্যই স্বীকার করতে হবে। আবার একই সাথে 72 পরবর্তী সময়ে 75 পর্যন্ত বিভিন্ন জায়গায় যে অপশাসনের বিভিন্ন এলিমেন্ট ছিল, যেসব জায়গায় প্যাট্রোনাইজ করা হয়েছে, উনি ওইগুলা কিছু ক্ষেত্রে প্রশ্রয় দিয়েছেন, সেগুলোরও সমালোচনাটাও জারি রাখাটা জরুরি। বাকশাল যেটা হয়েছিল সেটা কি সমর্থনযোগ্য? একজন সচেতন মানুষ বাকশাল সমর্থন করতে পারে না, শুধু আমরা না। ওই টাইমে তাজউদ্দিন আহমেদ সাহেবরা ছিলেন না, তাজউদ্দিন আহমেদ নিজেও সমর্থন করেন নাই, তাজউদ্দিন আহমেদ বাকশাল সমর্থন করেন নাই, এটা অহরহ বিভিন্ন জায়গায় স্টেটমেন্ট আছে। এখন তার মানেটি আমি যেটা বোঝার চেষ্টা করছি যে একটা কয়েনের দুইটা পাশই থাকে। উনার অবদানগুলোকে যেমন স্বীকার করা দরকার, পাশাপাশি অবদানগুলো স্বীকার করে নিয়ে উনি তাইলে ফেরেস্তার মতো হয়ে গেছেন, কোনো দোষ নেই, এই লেভেলে যাওয়া উচিত না। আবার যে দোষগুলো আছে ওইগুলোও অ্যাড্রেস করে সামনের দিনের বাংলাদেশে আমাদের লার্নিংটা কি, ইতিহাসটাকে ইতিহাসের জায়গায় রেখে ওই যে অন্যতাকে সম্মান করা উচিত। আবার যেসব জায়গায় ভুলটা ছিল সেই ভুলটা অতিক্রম করে ওইগুলো যে ভুল ছিল সেটাকে অ্যাড্রেস করে
আমাদের একটা ভালো ডেমোক্রেসির দিকে এগিয়ে যাওয়া দরকার। আপনি যদি মনে করেন 100% খারাপ মানুষ ছিল, এটা ভুল। আপনি যদি মনে করেন একদম ফেরেশতা ছিল, সেটাও ভুল। বড় মুক্তিযুদ্ধের সাথে ওনার অবদানটা ছিল। মুক্তিযুদ্ধের পূর্বাপর একদিনে তো আর মুক্তিযুদ্ধ হয় না, অনেক লম্বা একটা ইতিহাস আছে। এই ইতিহাসগুলোকে কেউ যদি অস্বীকার করে, ধরেন ব্যক্তিগতভাবে ওনারে আমি কেউ একজন পছন্দ করে না, তার মিনিং এসে কেউ যদি বলে না উনি কিচ্ছু করে নাই, এই ব্যাপারটা হবে একটা অন্যায্য কাজ। আপনি ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছেন। আবার তার পরবর্তী টাইমে সমালোচনা জারি রাখলেই তার আগের ভূমিকাটাকে অস্বীকার করতে হবে, নট নেসেসারি। সো এই ব্যাপারটাকে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচে পুরো ব্যাপারটার ভিউ পয়েন্টটা দেখাও দরকার। কিন্তু আনফরচুনেটলি আমরা এটা দেখতে পাই না। আমিও কিন্তু 72 পরবর্তী অনেক কেসে আমি একদম ডিরেক্ট অনেক চাষাছোলা সমালোচনা করেছি, একদম ডিরেক্ট, যে না এটা সম্ভব না, এটা খুব বাজে কাজ হয়েছে, এটার জন্যই এই বাজে কাজটা হচ্ছে। কিন্তু তার আগের ইতিহাসগুলোকে যদি আপনি নাই করে দেন, এটা অনেক জায়গা যে ভারতীয় সেনাদেরকে দেশে পাঠানোর জন্য যে ভূমিকা নিয়েছেন, এটা অবশ্যই আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত। মুক্তিযুদ্ধের টাইমেও তার সিগনিফিক্যান্ট রোলটা ছিল, এটাকে আপনি কেন অস্বীকার করবেন? এখানে আমরা ইতিহাসটাকে যদি মনে করি যে ঠিক আছে একটা অংশ আমরা ঢেকে ফেলবো, আসলে ইতিহাস না ইতিহাসের গতিতেই চলতে থাকে। যেমন এই যে আমাদের সামনেই বসে আছেন রাশেদ ভাই, 18 সালে যখন আন্দোলনটা হয়েছিল ভার্সিটিতে, আমরা একটু জুনিয়র ছিলাম আর কি, সেই আন্দোলন আমরা করেছিলাম, তারা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিলেন। মানে আজকের দিনে দাঁড়িয়ে থেকে কেউ একজন বলতে পারেন যে ওনারে পছন্দ করি না, অমক করি না, তমক করি না, এর মানে এই না তাদের রোলটা কমে যায়। নুরুল হক নূর, রাশেদ খানরা যে ভূমিকাটা নিয়েছিল আমরা জানি, ছাত্রদলেরও অনেকে যে ভূমিকাটা নিয়েছিল তারা আমরা জানি। এই জুলাই গণ অভ্যুত্থানের টাইমে ছাত্রদলের অনেকে অনেক সংগ্রাম করে নাই, দেখবেন পরবর্তীতে তাদেরকে অনেক বাজেভাবে ভিলিফাই করা হয়েছে তো, রাইট? এই জন্য আমি বলি যে ইতিহাসের মর্যাদাটা ওইখানে রাখা হচ্ছে। দেখবেন হঠাৎ করে কটাক্ষ করে অত বিকাশ নূর, অত অমুক তমুক, কিন্তু এই যে এই কাজটা করে কি হয় জানেন? আপনি কেউ ইতিহাসটাকে মুছে দিতে চাচ্ছেন যে তারা এই যে আন্দোলন সংগ্রামের শুরু, হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রাঙিয়ে যে দাঁড়ানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার তারা একটা সিগনিফিকেন্ট রোলটা প্লে করেছেন। এই কারণে আমি বলি ইতিহাসটাকে কেউ যদি পরবর্তীতে তাদের অপছন্দ করে, ওটা যদি মুছে ফেলার চেষ্টা করে, এটা একদমই অন্যায্য কাজ। ইতিহাসকে ইতিহাসের গতিতেই চলতে দেওয়া উচিত, এই জায়গায় বাধা দেওয়া উচিত না। আর শেষ করে জাস্ট এটা বলে, নারীদের যে ইস্যু, এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টি, ইরেসপেক্টিভ অফ বায়াসনেস, যার পরে এই আক্রমণগুলো হবে সেটাই অ্যাড্রেস করা দরকার। নিজের দলেরও কেউ যদি করে, আই ডোন্ট সাপোর্ট দিস, কারণ এইটা করলে সে প্রশ্রয় পাবে। একই সাথে অন্য কেউ যখন কথা বলছে তাদেরও মাথায় রাখা উচিত কোথায় কোথায় কোন নারীদেরকে ড্রেস পরছে, বাজে আক্রমণ করছে, কোথায় কি করছে, ওইটাকে যদি আবার অ্যাপ্রিসিয়েট করা যায়, অন্য জায়গায় বলার অধিকার রাখেন। এটা ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল বায়াসনেস, এই ব্যাপারটা স্ট্রিক্টলি দেখতেই হবে, এটা মহামারীর আকারে যাতে না ছড়িয়ে যায়। আমি জনাব রাশেদের কাছে যেতে চাই। সম্প্রতি জামিনে অনেক আওয়ামী লীগ নেতা মুক্তি পাচ্ছেন এবং দলটির অনেক কার্যালয় খুলে দেওয়া হচ্ছে, এবং রাজনৈতিক মহলের একটি অংশ বা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা বলছেন যে সরকারের এটিতে হাত রয়েছে। আপনার কাছে কি মনে হয়, বা তারা সরকারকে দায়ী করছেন? নির্বাচনের সময় ছোট করে জানতে চাই, আমাদের সময় একদম ছোট কম। করে বলবো। দেখেন, নির্বাচনের সময় আমরা দেখেছি যে যারা নির্বাচনে অংশ নিয়েছে সবগুলো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের ভোট ব্যাংক সেটা নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করেছে। জামাত ইসলাম যে কাজটি করেছে সেটি হলো যে, মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো একজন আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করতে যাবে, তখন জামাত ইসলামের একজন নেতা ওই আওয়ামী লীগের নেতাকে ফোন দিয়ে বলছে যে তুমি বাসা থেকে সরে পড়ো, এখন পুলিশ আসছে। এইভাবে কিন্তু আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য জামাত ইসলাম কাজ করেছে। তো আমি আরেকটা টকশোতে আলোচনা হচ্ছিল, তখন একই ধরনের অভিযোগ করছে যে বিএনপি তো আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা নেওয়ার জন্য ব্যাপকভাবে কাজ করেছে, তাদের নেতৃবৃন্দর সাথে ভোট করেছে একসাথে। তো আমি তাকে প্রশ্ন করলাম যে আপনারা করেন নাই, আপনারা কি আওয়ামী লীগের ভোট চাননি? তারা বলছে হ্যাঁ আমরা অবশ্যই চেয়েছি, বাট আওয়ামী লীগের কর্মীদের সাথে আমরা একসাথে কাজ করেছি। তো সমস্যা এখানে যে বিএনপির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের নেতাদের সাথে একসাথে কাজ করেছে, আর জামাত এটা স্বীকার করছে যে আওয়ামী লীগের কর্মীদের সাথে তারা কাজ করছে। পার্থক্য কোথায়? যে আওয়ামী লীগের নেতা সেই তো আওয়ামী লীগের কর্মী। এখন আপনি কর্মীর ভোট নেবেন সমস্যা নাই, আর বিএনপি বলেন বা অন্য দল বলেন সে যদি নেতার ভোট নেয় এটা সমস্যা? কথা হলো যে আওয়ামী লীগ একটি বড় দল, আওয়ামী লীগের মধ্যে ভালো খারাপ সব ধরনের মানুষই আছে। আওয়ামী লীগ এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের ক্ষমতার পালাবদল হয়েছে, পতন হয়েছে। এরপরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম সেটা আসলে আপনার এখন বর্তমানে স্থগিত রয়েছে। কিন্তু আমার কথা হলো যে এই আওয়ামী লীগকে দল হিসেবে আপনি কতদিন স্থগিত রাখবেন? আমরা যে কথা বলেছিলাম যে অন্তত বিচারটা হওয়া উচিত, বিচারের পরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তারা যাতে করতে পারে, সেটা যারা এই বিচারের আওতায় আসবে তারা ছাড়া। এখন কথা হলো যে আওয়ামী লীগের মধ্যে যারা আসলে অপরাধী না তারা কি করবে? এখন তারা তো অনেকে বিভিন্ন দলে যুক্ত হচ্ছে। আমরা এটিও দেখেছি যে চট্টগ্রামে এনসিপি যে ইফতার প্রোগ্রাম হলো, সেখানে একজন আওয়ামী লীগের মেয়র ছিল, সেই মেয়রের টাকায়
এমনকি তার ছবি লাগিয়ে হাসনাত আবদুল্লাহ সহ নেতৃবৃন্দ যেখানে বসে আছে, আপনি নিশ্চয়ই সেই ছবি ভিডিও দেখেছেন যে সেখানে আসলে আওয়ামী লীগের সাবেক মেয়র তিনি ওই ওয়াটার স্পন্সর করেছেন। কারণ আপনি আওয়ামী লীগের সাথে যদি মেশেন সেটা ভালো, আর অন্য কেউ মিশলে সমস্যা। এবার বিকেএমই এর সভাপতি, নিশ্চয়ই আপনি দেখেছেন যে এনসিপির সদস্য সচিব, তারপরে হাসনাত আবদুল্লাহ সহ শীর্ষ নেতৃবৃন্দ, তারা কিন্তু ওই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা কিন্তু একটা চেক তার কাছ থেকে উপহার হিসেবে নিচ্ছে, এবং সম্ভবত সেই অ্যামাউন্টটা 50 লাখ টাকা। এখন এই বিকেএমই এর সভাপতির সাথে আপনি যখন পীড়িত করবেন তখন মানে কোনো সমস্যা না, কিন্তু যখন আমি দেখলাম যে এখানে জামাতে একটা তার সাথে সম্পর্ক তৈরি করেছিল, সেখানে আবার এনসিপির একজন সংসদ সদস্য সে এবার প্রতিবাদ জানিয়েছে। পরবর্তীতে দেখলাম যারা ওই সময় আসলে ওই চেকটা গ্রহণ করেছিল তারা আবার ওই সংসদ সদস্য, যেহেতু সে এনসিপির, তার পক্ষ হয়ে প্রতিবাদ জানিয়েছে এবং ওই বিকেএমই এর সভাপতির বিরুদ্ধে দাঁড়িয়েছে। রাজনৈতিক চরিত্রটা আপনি বোঝার চেষ্টা করেন যে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে আছে সে ভালো, যখন আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য দলে যাবে তখন সে খারাপ। এটা নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি না। আমি সাইদ আব্দুল্লাহর সাথে একটা বিষয় একটা অ্যাড করি। দেখেন, এখন আমরা যখন স্কুলে, শেষ করে দিই, 2 মিনিটে শেষ করবো, আমরা যখন স্কুলে পড়েছি, আমরা যখন কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, 7ই মার্চের ভাষণ আমরা ওই যে সাইদ আব্দুল্লাহ যেটা বললো না, আমরা মুদ্রার এই পিঠ ওই পিঠ দুইটাই জানি। তারপরেও এই ভাষণটা তো আসলে ওই সময়কার প্রেক্ষাপটে এটার একটা গুরুত্ব আছে। এখন সেই গুরুত্বর জায়গা থেকে বিভিন্ন দলের, এমনকি এনসিপিতেও থাকতে পারে, জামাতেও থাকতে পারে, যে ওই ভাষণটাকে গুরুত্ব দেয়, ওই সময়কার শেখ মুজিবকে গুরুত্ব দেয়। পরবর্তীতে আপনার 72-এর পরে শেখ মুজিবের বিভিন্ন কর্মযজ্ঞ নিয়ে বিতর্ক আছে, সেটা বাকশাল গঠন, সেটা আপনার রক্ষী বাহিনী গঠন করা, সেটা ভিন্নমতকে দমন করা, সেগুলো নিয়ে সমালোচনা তো সাইদ আব্দুল্লাহ করলই। কিন্তু তার আগে শেখ মুজিবের যে ভূমিকা, সেটা নিয়ে তো প্রশংসা থাকতে পারে, সেটা কারোর কাছে ভালো লাগা থাকতে পারে। এখন এই যে 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তাকে বলা হচ্ছে ছাত্রলীগ, কিন্তু সে বলছে আমি ছাত্রলীগ না, ওই ভাষণটা আমার কাছে ভালো লেগেছে, যে কারণে আমি ফেসবুকে পোস্ট করেছি। এই ছেলেটা বুয়েটে সে সেহরি খাইতে গেছে, তাকে ওই টেবিল থেকে ধরে এনে তাকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, আমরা দেখেছি যে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন এই শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ নির্যাতন করেছে। আর আজকে যদি আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে শুধুমাত্র 7ই মার্চের ভাষণ ফেসবুকে পোস্ট করার কারণে তাকে আপনি ওই সেহরির টেবিল থেকে তাকে এইভাবে ধরে এনে পিটান, থানায় সোপর্দ করেন, এটা তো ভাই নতুন রাজনীতি না। বা আওয়ামী লীগকে একসময় সবাই খারাপ বলতাম, কিন্তু সেই খারাপ মানুষের গুণগুলো বা সেই খারাপ দলের গুণগুলো আমি ধরে নিলাম যে ওই ছেলেটা ছাত্রলীগ করে, ওই ছেলেটা ছাত্রলীগ করে আমি ধরে নিলাম। ছাত্রলীগ অনেকে করেছে, কিন্তু গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি অনেকে পক্ষেও এসেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের সাথে অনেক ছাত্রলীগ ছিল, সেই সময় তো সাইদ আব্দুল্লাহ আমাদের সময় একসাথে, সে আমাদের জুনিয়র ছিল, বাট আমরা সিনিয়র ছিলাম, বাট একই বিশ্ববিদ্যালয়, ওই টাইমটাতে তো আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তো ওই আন্দোলনে অনেক ছাত্রলীগ ছিল। এমনকি আমি মানে একটা বই লিখতেছি, আমি লিখতে গিয়ে অনেকগুলো বিষয় তো পর্যালোচনা করা লাগে। আমি দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রলীগ একটা সময় একটা অংশ তারা কিন্তু গণ অভ্যুত্থানের সাথে বা ওই কোটা সংস্কার আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল, এমনকি এই 24-এর কোটা সংস্কার আন্দোলনের সময়। এখন ভাই ওই যে মনে আছে 18 সালেও কিন্তু অনেক মানুষ তারা ওই পদত্যাগ করে কিন্তু চলে আসছে, এইবারই কিন্তু অনেকে পদত্যাগ করেছে। তো এখন এই ছেলেটা 7ই মার্চের ভাষণ সে ফেসবুকে পোস্ট করলো, তাকে ওই সেহরি খাচ্ছিল সেখান থেকে তুলে এনে মানে একটা ছেলে রোজা রাখবে। আমি খুব অবাক হয়ে গেলাম যে এনসিপি নতুন রাজনীতির কথা বলছে, আবার তাদের নেতাকর্মীরা গিয়ে এই ছেলেটাকে এইভাবে মারধর করলো, পুলিশে সোপর্দ করলো। এইটা নতুন রাজনীতি হতে পারে না, এটাকে আমি বরদাস্ত করতে পারি না। আমাদের আওয়ামী লীগের যে ধরনের আপনার রাজনীতি, সেই রাজনীতির বিরোধিতা করেই তো আমাদের উত্থান, সেই রাজনীতি বিরোধিতা করেই তো আমরা এই পজিশনে, মানুষ আমাদেরকে চিনে জানে। কিন্তু এর মানে এই নয় আপনি নির্বিচারে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আর ছাত্রলীগ ট্যাগ দিয়ে আপনি যাকে তাকে মারবেন আর আওয়ামী লীগ বলে আমরা সেটা অ্যালাউ করব। এই ধরনের নতুন বন্দোবস্ত এটা আমরা কোনোভাবে মানতে পারি না। জনাব রাশেদ, আপনাকে ধন্যবাদ। আমি জনাব আহাদের কাছে যেতে চাই আমার সর্বশেষ প্রশ্ন, এবং খুবই সংক্ষেপে জানতে চাই আপনাদের আমি আর যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন ছোট বোন ইমি, সে আমাদের সাথে 2018 সালে, আমি যে সময় অ্যারেস্ট হই, 2018 সালে সর্বপ্রথম আমি অ্যারেস্ট হয়েছিলাম। তারপরে এই মেয়েটাকে কিন্তু ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। কোটা সংস্কার আন্দোলনে সে আমাদের সাথে ছিল, এমনকি গণ অভ্যুত্থানের সময়ও কিন্তু সে আমাদের সাথে একসাথেই ছিল। এমনকি সে এনসিপির কমিটিতে ছিল, জাতীয় নাগরিক কমিটি যে সময় ছিল ওই সময় সেখানেও ছিল। তার 7ই মার্চকে ওই যে ওই ছেলেটাকে আমি বললাম না, আমিও তো প্রতিবাদ করলাম। এখন আমাকে কি এই টকশোর পরে গ্রেফতার করবেন, আমাকে কি বের হওয়ার পরে কি মারধর করবেন? ওই মেয়েটা যে প্রতিবাদটা করেছে সেটা হলো
যে এই ছেলেটাকে যেভাবে আসলে মারধর করেছে, সে সেহরি খাইতে গেছে শুধুমাত্র ফেসবুকে পোস্ট করার কারণে নির্মম নির্যাতন করেছে, এই মেয়েটা এক ধরনের রাগ ক্ষোভ অভিমানের জায়গা থেকে কিন্তু সে একটা প্রতিবাদ করেছে। এমন না যে সে কিন্তু এমনি এমনি সাথে মার্চের ভাষণটা বাজাইতে গেছিল। তো আমার মনে হয় যে এই জিনিসটা সরকারের অনুধাবন করা উচিত, কোন ঘটনার প্রেক্ষিতে আসলে এই মেয়ে প্রতিবাদ করার জন্য গিয়েছিল। সেখানে যদি কেউ ছাত্রলীগে যেয়ে থাকে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু ইমিকে আমরা চিনি, তাকে যে আপনি ছাত্রলীগের নেত্রী বানিয়ে দিচ্ছেন। আমি দেখলাম যে জামাত শিবিরের বিভিন্ন পেজ থেকে পোস্ট করা হচ্ছে যে আপনার ইমি ছাত্রলীগের নেত্রী। সে কখনোই ছাত্রলীগের নেত্রী ছিল না, সে এনসিপির একজন নেত্রী ছিল, আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। আজকে হয়তো এনসিপির সাথে আদর্শিক মিলের জায়গাটা না খুঁজে পাওয়ার কারণে সে এনসিপি করে নাই, কিন্তু আমার মনে হয় যে আমি মনে করি তাকে কোনোভাবে এইভাবে আসলে তার এই মানে প্রতিবাদের জন্য তাকে এইভাবে কারাগারে পাঠানো, তার নামে মামলা দেওয়া, এটা আসলে উচিত হয়নি। এই ধরনের মামলা এগুলো আসলে কোনোভাবে ভালো ফলাফল বয়ে আনবে না, এটা নতুন বাংলাদেশের চিত্র হতে পারে না। কিন্তু মামলা করতে বাধ্য করা হয়েছে একটা গ্রুপ, আমি দেখেছি যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় যে কোনো ঘটনায় নামতেই পারে, প্রতিবাদ করতেই পারে, আমিও তাদেরকে ওয়েলকাম জানাই। কিন্তু এই ঘটনার বাস্তবতা, এই ঘটনার প্রেক্ষাপট আপনাকে বুঝতে হবে যে সেখানে ইমি আসলে কেন গিয়েছিল। এটা তো আমিও প্রতিবাদ করছি যে একটা ছেলে সেহরি খাইতে গেছে, হোক সে ছাত্রলীগ, সেখান থেকে না খাই মানে সেহরি না মানে খাইতে যাতে না পারে, তারপরে সেহরি খাইলো, ওই ছেলেটাকে আপনার তখন মারতে হবে। হোয়াট ইজ দিস? এটা তো আমি অবশ্যই প্রতিবাদ জানাই। এমনকি ইমিকে গ্রেফতার করা হয়েছে, আমি তার অবশ্যই মুক্তি দাবি করি। একদমই সময় কম, আমি জনাব আহাদের কাছে একটি ছোট্ট বিষয় জানতে চাই। আপনাদের নতুন একটি দল এনসিপি এবং আপনারা বেশ সক্রিয়, দেশের মানুষের আপনাদের কাছে অনেক প্রত্যাশা এবং আপনাদের ভেতর থেকে বেশ কয়েকজন সংসদে গেছেন, সংসদে অধিবেশনে যাবেন। জানতে চাই আপনাদের পরিকল্পনা কি, দেশের মানুষকে নিয়ে পরিকল্পনা কি, খুবই সংক্ষেপে জানতে চাই। জি ধন্যবাদ। আসলে আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে আমার সহ-আলোচক রাশেদ ভাই বললেন যে আসলে আওয়ামী লীগের যে কর্মী আছে তাদের সাথে সম্পর্ক জামাত এনসিপির, আর যারা হচ্ছে নেতা তাদের সাথে সম্পর্ক হচ্ছে বিএনপি। আমি এনসিপির নামটা নেই নাই। আচ্ছা জামাতের, ঠিক আছে এনসিপি জামাতের কথা বললে কেন যে আপনি না জামাতের কথা বলেন না, আমি জাস্ট একটু প্রশ্নের উত্তরটা দেই যে আপনি না আমরা ভাই না আমরা যেহেতু জোটে আছি ইলেকশন একসাথে করেছি, আপনি ইলেকশনের পারপাজে কথাটা বলেছেন, সেহেতু আপনি স্পেসিফিক আপনি আবার বলেন যে আমরা আদর্শিক জায়গায় মিল নাই, বলেন না। সুতরাং জামাতের এই আদর্শ, এটা নির্বাচনী জোট এবং আপনি নির্বাচনী জোট ভোটের কথা বলেছেন যে ভোট ব্যাংক কথা বলেছেন, আপনি বলেছেন এই কারণে আমি ভোটের প্রসঙ্গে আসছি। আমি বলি যে আমার সাথে আমি প্লিজ আমি শেষ করি, আমি আপনার সঙ্গে কথা বলি না, প্লিজ আমি শেষ করি, আপনি কথা বলেন না প্লিজ। আপনিও বলেছেন আমার সময়, আমার বিভিন্ন সময় আপনি কথা বলেছেন। আপনি দেখেন যে একজন যে নেতা আইবি রহমান বদি সহ যারা গ্রেপ্তার হয়েছিল বিভিন্ন অপরাধের কারণে, তাদের অপরাধে বিভিন্ন ডকুমেন্ট আছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে কর্মী যে সমর্থন করেছে আওয়ামী লীগকে, তার কোনো নিজের কোনো দোষ নেই, তাকে তো বাংলাদেশে আপনি স্পেস দিয়েছেন, বাংলাদেশে আইনে তার নামে কোনো মামলা হয় নাই, সে স্বাভাবিক জীবনযাপন করছে, তাকে আপনি যেভাবে ট্রিট করেন, তাকে আপনি যেভাবে ট্রিট করবেন একটা আওয়ামী লীগের সমর্থককে বা কর্মীকে, আর একজন নেতা যার হুকুমে শুট করা হয়েছে বুলেটে, আমরা ঢাকা মেডিকেলে ছিলাম, দেখেছি কিভাবে মাথা উড়ে গিয়েছে, কিভাবে ব্রেন বের হয়ে গিয়েছে, তাকে আইবি রহমান এবং শেষ করে আইবি রহমান এবং মোদিকে আপনি একইভাবে ট্রিট করতে পারেন না। আপনি এভাবে বলতে পারেন না যে এই বিষয়গুলো নিয়ে পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে আমরা আবারো আলোচনা করব, কিন্তু আমি আমার উত্তরটি চাই, আপনাদের পরিকল্পনা জানতে চাই। জি, আমি নতুন বাংলাদেশ সম্পর্কে আমরা বলতে চাই যে জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের বাংলাদেশে আমরা রাজনীতি করতে চাই, বাংলাদেশপন্থী রাজনীতি আমরা করতে চাই, কোনো নতজানু পররাষ্ট্রনীতি আমরা মানব না, বাংলাদেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে আমরা নতুন একটা বাংলাদেশ করতে চাই। এইখানে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না, কারো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেটে। এই রাজনীতিটা আমরা করতে চাই। কিন্তু সেটা কি স্বাধীনতা বিরোধীদের সাথেই চলবে? স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতা পক্ষে না, আমরা জুলাইয়ের পক্ষে যারা আছে তাদের সাথে আমরা রাজনীতি করব। এটাই আমাদের জুলাই সনদের ভিত্তিতে আমরা নতুন একটা বাংলাদেশ বিশ্বাস করে, তারা স্বাধীনতা বিরোধী হলেও কোনো সমস্যা নেই, স্বাধীনতা বিরোধী তাদের পজিশন তারা ব্যাখ্যা দিবে, বাট জুলাই যারা আমাদের সাথে ছিল রাজপথে, ঐতিহাসিক দায় আছে, তাদের সাথে আমাদের জোট হতে পারে না বলেছিলেন। আমি শেষ করি, জুলাই সম্পর্কে যখন আপনি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনারা যখন আন্দোলন করেছেন, আপনারা জোটে ছিলেন, আমি কি বলবো আপনার আদর্শের জায়গায় না, আপনারা জোট করেন নাই স্বাধীনতা বিরোধীদের সাথে, আপনারা তো দীর্ঘ সময় ধরে আপনারা জোটে ছিলেন, তাহলে কি আপনারা স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করলে অসুবিধা? আপনি বলেছেন আপনারা স্বাধীনতা বিরোধীদের সাথে জোটে থাকলে অসুবিধা নাই। আমরা বন্দোবস্ত, আপনি তো বিএনপি কে বলছেন পুরো তো বন্দোবস্ত, পুরো বন্দোবস্ত। আমি বলি আপনি কেন জোট করেছিলেন স্বাধীনতা বিরোধীদের সাথে?
বিএনপি দীর্ঘ আন্দোলন সংগ্রাম আপনারা যে হাইকোর্ট আমি দেখাচ্ছেন আমার উত্তর পেয়েছি। আমি এবার বিদায় নিতে চাই। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শেষ করছি কালের সংলাপ। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।